আচ্ছা, এখানে দেখেন আমার ফাইল তো বানাতে পারি, তাই না? হ্যাঁ পারি। না, ফাইল বানানো এখনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করলাম HTML। আর HTML এ কাজ করতে গেলে আমাদের কি দরকার ছিল? স্ট্রাকচার দরকার ছিল, তাই না? দিয়ে সবাই চলবে। তো এখানে জাস্ট আমি স্ট্রাকচারটা দিয়ে দিলাম, এরকম কিছু একটা। তো আমরা এর আগে মেবি কাজ করছিলাম স্যার লিঙ্ক নেওয়ার পর, মানে লিঙ্ক নিয়ে কাজ করছিলাম, তাই না? আমরা কি কিছু করবো না, চুপচাপ দেখবো নীরব দর্শক? আপাতত করতে হবে না, নীরব দর্শক থাকলে হবে না। করবো। হুম। সময় দেন, তারা আমাদের দিন যাচ্ছে না। আমরা একটা সফটওয়্যার কিভাবে ওপেন করবে সেটা তো আর এখন দেখাবো না, সেটা আপনার মধ্যে ইংলিশের মধ্যে করে নিতে হবে। না করে নিচ্ছি, এটা অসুবিধা একটা নেই। ফাইল করবেন, একটু তাড়াতাড়ি করবেন, কারণ গত ক্লাসে আমরা, আচ্ছা দেখেন এই পর্যন্ত আমরা গতদিনের লিঙ্কগুলো করছিলাম, তাই না? আচ্ছা, তারপর আমরা এখানে একটা ইমেজ এনে দিতে পারছিলাম, মানে ইমেজের সাথেও আমরা লিঙ্ক করতে পারছিলাম। আসলে আচ্ছা, যদি এই পর্যন্ত পারি, তো আমাদের এখনো যেগুলো শিখতে হবে, একটা হচ্ছে লিস্ট। আমরা লিস্ট নিয়ে কাজ করি নাই। অর্ডার না করে যাই। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলো নিয়ে কাজ করছি, করে নিই। আচ্ছা, এরপর ধরুন যে আমরা টেবিল নিয়ে কাজ করে নিই। আমাদের আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্ট্রং ফর্ম। ঠিক আছে, তো আমরা আজকে এই তিনটা কমপ্লিট করবো। এই তিনটা কমপ্লিট করলে আমাদের যে 4.01 ভার্সন নিয়ে আমরা যে কাজগুলো শুরু করছিলাম, এগুলো নিয়ে আমাদের আর ঝামেলা থাকবে না। মানে আজকে আমরা আপাতত 4.01 ভার্সন গুড বাই জানাবো। ঠিক আছে, আর সামনের ক্লাসে HTML5 CSS3 এগুলো নিয়ে কাজ শুরু করবো, বা CSS নিয়ে শুরু করবো। আচ্ছা, তো নরমালি দেখেন যে আমরা যদি একটা লিস্টের কথা চিন্তা করি, লিস্ট, ফার্স্টে লিস্ট নিয়ে কাজ করবো। লিস্ট আসলে দেখতে কেমন? আমরা একটা লিস্টের সাথে পরিচিত না, বাজার করতে গেলে ওটা লিস্ট আগে নিয়ে যায়, মার্কেটে গেলেও লিস্ট করেই যায়। তো আমরা এরকম ধরতে পারি যে, ধরেন যে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম, যে এরকম যে HTML। ঠিক আছে, তো লিস্টের আগে আমি এরকম নাম্বারিং করতে পারি, তারপরে এরকম নাম্বারিং দিয়ে বলতে পারি যে CSS, তারপরে এরকম দিয়ে বলতে পারি হচ্ছে PHP। মানে এরকম লিস্ট আমি বানাইতে পারি। আবার চাইলে আমরা এরকম লিস্ট বানাইতে পারি না, যে আমি নাম্বারিং ইউজ না করে কোনো একটা সিম্বল দিয়েও দিতে পারি। আমরা নরমালি যে লিস্টগুলো ইউজ করি, দেখেন অনেক সময় আমরা নাম্বারিং করি, আবার অনেক সময় নাম্বারিং করি না। আমাদের অরিজিনাল যে লিস্টগুলো আমরা ইউজ করি এরকম হতে পারে, তো নাম্বারিং থাকতে পারে, আবার সিম্বলও থাকতে পারে। এখন দেখেন নাম্বারিং বলতে আমরা 1 2 3 4 এগুলো দিতে পারি, তারপরে ABCD এরকম দিতে পারি না? এরকম দিতে পারি ABCD। আবার যদি মনে করি যে আমরা স্মল লেটার নিয়ে কাজ করবো, তাহলে আমরা এরকম স্মল লেটারও দিতে পারি, তারপর আবার রোমান সংখ্যাও দিতে পারি, তাই না? আমি এরকম দিলাম যে হচ্ছে রোমান সংখ্যা। দেখেন তো এগুলো ছাড়া কি আমরা নাম্বারিং এর জন্য অন্য কোনো কিছু ইউজ করি? এখন যদি বলেন যে বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো কি সাধারণত আমরা ইউজ করি? না, এগুলো করি না। আমরা নাম্বারিং এর ক্ষেত্রে জাস্ট এগুলো ইউজ করে থাকি, 1, তারপর ক্যাপিটাল লেটার, স্মল লেটার, রোমান সংখ্যা, এই তো। আর এগুলো বাদে আমরা যদি কোনো কিছু দিই, তাহলে সেগুলো আসে কিসে? লিস্ট, মানে সিম্বল আসে, তাই না? আমরা অনেক সময় ধরেন যে এরকম একটা লিস্ট বানাইতে গেলে কিছু একটা লিখি, ওটার আগে এরকম একটা হ্যাশ সাইন দিয়ে লিস্ট বানাই না? এরকম দিয়ে কিছু একটা লিখলাম, আবার হ্যাশ সাইন দিয়ে কিছু একটা লিখলাম, হ্যাশ সাইন দিয়ে কিছু একটা লিখলাম, এরকম তো লিস্ট বানাই। তো ব্যাপারটা হলো যে আমরা লিস্টের ক্ষেত্রে নাম্বারিং ইউজ করতে পারি, আবার সিম্বল ইউজ করতে পারি, তাই তো? দেখেন তো লিস্ট বানাইতে গেলে আমরা সিম্বলও দিতে পারি, আবার নাম্বারও দিতে পারি। আবার দেখেন তো লিস্ট বানাচ্ছি বাট নাম্বারিং করতেছি না, বা সিম্বলও দিচ্ছি না, এরকম লিস্ট আমি সাধারণত ইউজ করি। আপনি একটা লিস্ট করতে গেলে অবশ্যই কোনো একটা সিম্বল দেন, আপনি দিতে না চাইলেও দিয়ে ফেলেন। আবার দেখা যাচ্ছে আমরা নাম্বারিংও করতে পারি। তো আমরা যে লিস্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, এই লিস্ট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। ঠিক আছে, আমরা যে লিস্ট নিয়ে কাজ করব, লিস্ট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এই যে দেখেন আমরা যখন একটা লিস্ট বানাইছি, লিস্টের ফার্স্টে যে নাম্বারিং দিছি না, নাম্বারিং দিছি, যদি কখনো দেখি যে কোনো লিস্টের ফার্স্টে নাম্বারিং আছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অর্ডার লিস্ট। আর যদি কোনো লিস্টের ফার্স্টে সিম্বল থাকে, তাহলে সেটাকে বলতে পারি হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে দেখেন তো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দেখে চিনতে পারবো কিনা যে কোনটা অর্ডার লিস্ট, কোনটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলেই অবশ্যই নাম্বারিং থাকবে, সেটা 1 2 3 4 থাকতে পারে, ক্যাপিটাল লেটার থাকতে পারে, স্মল লেটার থাকতে পারে, আবার রোমান সংখ্যা থাকতে পারে। এই চারটা যে কোনো একটা থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অর্ডার লিস্ট।
আর যদি এগুলো ছাড়া কোনো সিম্বল থেকে থাকে তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর এগুলো ছাড়া আরেকটা লিস্ট আছে, যেরকম আমরা কম্পোজিশন করছি না, বা বাংলাদেশে আমরা রচনা করছি তো, গরুর রচনা। তা গরুর রচনা করতে গেলে ফার্স্টে কি ভূমিকা লেখা থাকে না, তারপরে তো ডিসক্রিপশনটা থাকে। এখন ডিসক্রিপশনটা কি কখনো এরকম থাকে? দেখেন তো, আমি যদি লিখি যে হোম, আমি এটা ডিসক্রিপশন লিখবো, তো ডিসক্রিপশনটাকে আমরা এখান থেকেই লিখতাম না একটু স্পেস দিয়ে এখান থেকে লিখতাম? মানে একটু স্পেস দিয়ে তারপরে লিখতাম, তাই না? তো যদি আমরা এরকম একটা প্যাটার্ন তৈরি করতে চাই বা এই রিলেটেড কোনো কিছু দেখি, তাহলে সেটাকে বলতে পারি হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। বাট আমরা যদি একটা ওয়েব নিয়ে কাজ করতে চাই, বা ডিজাইনার বা ডেভেলপার যাই হয় না কেন, রিয়েল লাইফে আমরা আসলে এটাকে ইউজ করতে পারবো না ডিসক্রিপশন লিস্ট। কারণ এই ডিসক্রিপশন লিস্ট ক্রিয়েট করতে যতটা প্যারা আছে, এর থেকে খুব ইজি ভাবে অন্য কিছু এরকম করা যায়। ঠিক আছে, যে আমরা এইগুলো নিয়ে কাজ করতে গেলে আমার অনেকগুলো এলিমেন্ট লিখতে হয়, আর আমি যদি অন্যভাবে কাজ করি তাহলে আউটপুটটা এরকমই হবে, বাট অনেক কম এলিমেন্ট লিখে আমি এই ধরনের কাজগুলো করতে পারবো। যার জন্য ধরুন যে আমাদের রিয়েল লাইফে এইটা ইউজ হয় না বলা যায়, বাট আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট ইউজ করি। বুঝতে পারছি? এখন যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট না বুঝি, তাহলে ড্রপ ডাউন মেনু আছে না, মাউস বাটন রাখলে দেখি যে ওই রিলেটেড ডাটাগুলো চলে আসে। যেরকম আমাদের সিএসএল এর যে ওয়েবসাইট আছে, এখানে যদি যায়, এই ওয়েবসাইটে দেখেন যে ড্রপ ডাউন মেনু আছে, যেটার উপর মাউস বাটন রাখলে কিছু চলে আসে না অটোমেটিক। আমরা যদি এই লিস্টগুলো ভালো করে না শিখি, তাহলে মেনু বানানো যাবে না, ড্রপ ডাউন মেনু বানানো যাবে না, আবার অনেক সময় দেখি সাইড মেনু থাকে, সাইড মেনু বানানো যাবে না। মানে এগুলো নিয়ে কাজ করতে গেলে আগে আপনাকে লিস্ট বানানো শিখতে হবে। যদি এগুলো ভালো করে শিখেন, তাহলে এর সাথে আপনি সিএসএস অ্যাপ্লাই করে ভালো কিছু করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার ওই মেনু ক্রিয়েট করা সম্ভব না। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, এগুলো তো আমরা জাস্ট দেখলাম যে অর্ডার লিস্ট দেখতে এরকম, আনঅর্ডার লিস্ট দেখতে এরকম, ডিসক্রিপশন লিস্ট দেখতে এরকম। এখন আমরা জাস্ট এই লিস্টগুলোকে ক্রিয়েট করব। হ্যাঁ, তো এগুলোকে যদি ক্রিয়েট করতে চাই, তাহলে দেখেন উপরে যা আছে আমি এগুলোকে রাখতে পারি, আর সবচেয়ে বেটার হয় আমি এটাকে কমেন্টস করে দিই যে এটা কোনো কাজই করবে না। হ্যাঁ, এটাকে আমি এভাবে রেখে দিলাম যে এটা আউটপুটে দেখা যাবে না, এটা কমেন্টস আকারে থাকবে। এখন নিচে আমি যা করবো এটা দেখা যাবে। কমেন্ট করার নিয়ম কি ডাবল ডট দিয়ে? এই যে এটা হ্যাঁ, এখন আপনি যদি এখানে একটা বেশি দেন তাহলে কিন্তু হবে না, এর ধরবে। সবসময় মনে রাখবেন দুইটা, ঠিক আছে? দুইটা দিবেন। এর মধ্যে যা থাকবে ওই টোটালটাই আর কি কমেন্টস আকারে থাকবে। তো আমি জাস্ট এখানে যে কোডগুলো লিখি বা যা ডাবল স্ল্যাশ দিলে কি হয়? ডাবল স্ল্যাশ দিলে একটা লাইন, কিন্তু এইচটিএমএল এ ডাবল স্ল্যাশ দিলে হয় না। এইচটিএমএল এ কমেন্টস করতে গেলে আপনাকে এই ফরম্যাটে করতে হবে। যদি সিএসএস এ করতে চাই, একটা লাইন কমেন্টস করার জন্য আমরা ডাবল স্ল্যাশ দিতে পারি, আর মাল্টি লাইন হলে তখন আবার ডাবল স্ল্যাশ দেওয়া হয় না। ঠিক আছে? আচ্ছা, আমরা সি প্রোগ্রামে যেটা করতাম স্ল্যাশ স্টার, এরকম দিলে কি হবে? স্ল্যাশ স্ল্যাশ স্টার পুরোটা লেখা আবার স্টার স্ল্যাশ এখানে দিলে হবে না, ওটা সিএসএস এ হবে। এইচটিএমএল এ কমেন্টস করার নিয়ম হচ্ছে এটাই। এছাড়া আপনি কোনোভাবে এইচটিএমএল কমেন্টস করতে পারবেন না। আচ্ছা, এ পর্যন্ত যদি ঠিক থাকে, এখন দেখেন আমরা ফার্স্টে কি বানাবো, অর্ডার লিস্ট ট্রাই করতে পারি। অর্ডার লিস্ট, তো অর্ডার লিস্ট বানাতে গেলে আমাদের একটা এলিমেন্ট লিখতে হয় যেটা আছে ও এল, যে অর্ডার লিস্ট। আচ্ছা, এখন দেখেন এই টোটালটা মিলে কি একটা লিস্ট না? এখানে একটু ভালো করে দেখেন আগে, এই টোটালটা মিলে হচ্ছে একটা লিস্ট। আচ্ছা, এই লিস্টের মধ্যে প্রতিটা এক একটা লাইন না, এগুলো কি এক একটা লাইন? তো এখন দেখেন আমি এখানে ও এল নামে যে এলিমেন্ট আছে এটাকে স্টার্ট করছি এবং এন্ড করছি। এর মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এরকম একটা লিস্ট হবে, বাট এই লিস্টের মধ্যে কতগুলো লাইন হবে সেই লাইনগুলো কিন্তু আমরা এখন উল্লেখ করিনি। তার মানে আমরা শুধু ও এল স্টার্ট এবং এন্ড করলে যে লিস্ট হয়ে যাবে তা কিন্তু হবে না, আমাদের এই লাইনগুলো উল্লেখ করে দিতে হবে। তো আমরা এই অর্ডার লিস্টের মধ্যে যে বলতে পারি যে আমাদের একটা কি হবে, লাইন হবে। যার জন্য দেখেন যে আমি একটা এলিমেন্ট ইউজ করছি এল আই, এর মধ্যে যে আমি বলতে পারি যে এই লাইনের মধ্যে আমি কোন ধরনের টেক্সট দেখাবো, এসটিএমএল টেক্সটটা দেখাবো, তাহলে আমি যে এল আইটাকে স্টার্ট করলাম এন্ড করলাম এর মধ্যে যে আমি এসটিএমএলটা লিখে দিতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমার ও এল নামক একটা অর্ডার লিস্ট হবে, যে অর্ডার লিস্টের মধ্যে একটা লাইন হবে, যে লাইনের মধ্যে একটা টেক্সট থাকবে যেটা হচ্ছে এসটিএমএল। এখন এরকম যদি আমাদের আরো অনেকগুলো লাইন দরকার হতে পারে না, এগুলো একদম সেম। দেখেন এগুলোকে কয় পেস্ট করে নিতে পারি, যে এটাকে আমি বলতে পারি সিএসএস, এটাকে বলতে পারি এসএ পিএসপি, এটাকে বলতে পারি ধরেন যে এরকম যে মাইএসকিউএল। জাভা থেকে আমি খুব ভয় পাই, ওই জন্য জাভা দেখুন না। ঠিক আছে, ঠিক আছে, যেগুলো মানে যেগুলো দিয়ে আমি মাস্টারিং করতে পারবো সেগুলোই লিখছি।
এই পর্যন্ত বুঝতে পারছি তো ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, তো যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে দেখেন আমরা যদি এটাকে আউটপুটে দেখি তাহলে এরকম একটা লিস্ট চলে আসবে যেটা ডিফল্ট থাকবে 1 2 3 4 এরকম একটা নাম্বারিং থাকবে। দেখেন আমার যে পেজ ছিল, আমি যদি পেজটাতে যাই, এটা হচ্ছে আমাদের পেজ। আচ্ছা সরি, পিএইচপি কি ক্লাস নিচ্ছে হচ্ছে HTML আর এখানে এক্সটেনশন দিচ্ছে PHP। সরি, পিএসপি পেজের মধ্যে এটা রান হবে, কিন্তু সমস্যা হবে এটাকে রান করতে গেলে আবার সার্ভার দরকার হবে। তো আমাদের এখন আপাতত সার্ভার ইনস্টল করার সময় নেই। এখানে দেখেন একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, লিস্ট। এখন দেখেন সবাই এই পর্যন্ত দেখতে পাচ্ছি কিনা, লিস্টটা পারতে হবে। ইচ্ছা করে দেখেন আমাদের এখানে যতগুলো লাইন অ্যাড করা দরকার আমরা এখান থেকে ঠিক ততগুলো লাইন অ্যাড করতে পারি, আবার যতগুলো লাইন আমাদের এখান থেকে রিমুভ করা দরকার আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। মানে এখান থেকে আপনি একটা লাইন বাদ দেবেন, মানে আপনার এখান থেকে একটা লাইন বাদ, এখানে যদি একটা লাইন অ্যাড করেন তাহলে এখানে একটা লাইন অ্যাড হবে। আর আপনাদের আমি এর আগে বলে দিই যে আমি কিছুদিন আগে এক স্টুডেন্টের কোড লেখা দেখছি, সে কি লিখতেছে এভাবে ও এল লিখতেছে, তারপরে এখানে যে এল আই লিখতেছে, এল আর মধ্যে দিয়ে কিছু টেক্সট লিখে আবার এরকম লিখতেছে। তো আসলে কোড লেখা সিস্টেম এরকম না স্যার, যেহেতু আমরা এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতেছি আমরা জানি যে এলিমেন্টের স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে। তো চেষ্টা করবেন যে এইভাবে লেখার, যে আপনি যখন যেটাকে স্টার্ট করতেছেন ইন্ড করে নেবেন, এর মাঝে যে আপনি ইন্টার দেন, দেওয়ার পর আবার এটাকে স্টার্ট করে ইন্ড করেন, এর মাঝে যে আপনি কিছু একটা লিখেন, মানে একটা ফরম্যাটে থাকতে পারবেন। এতে কি হবে, আপনার কোডটা দ্রুত লিখতে পারবেন, তারপরে দেখবেন যে কোথায় স্টার্ট করছেন কোথায় এন্ড করছেন এটার পরে খোঁজা লাগবে না। বাট আপনি যদি এক পাশ থেকে স্টার্ট করে লেখা শুরু করেন, লাস্টে দেখবেন ওইটা এন্ড করতে আর মনে থাকবে না, বা ওইটা কোনো কারণে আপনি ভুল করে ফেলছেন, তো ভুল করলেই কিন্তু সমস্যা। দেখেন পর্যন্ত হয়েছে কেন। এর আইডিয়া বাইরে কিছু লিখে কি আসবে? হুম, এর আইডিয়া যদি বাইরে কিছু লিখে আসবে? লিখে আসবে, তবে লিস্ট আকারে দেখাবে না। ডট দিয়ে আলাদা এটা দেখেন লিস্ট আকারে দেখাচ্ছে না। এখন দেখেন আমার HTML এর আন্ডারে আরো অনেকগুলো থাকতে পারতো না? HTML আন্ডারে 4.0 ভার্সন 5, আমি যদি এরকম কিছু একটা করি, এই যে HTML আছে এর মধ্যে যে আমি আবার বললাম যে ও এল, আচ্ছা ওটার মধ্যে আবার লিস্ট হবে। হতেই পারে। হ্যাঁ আচ্ছা, এখানে যে আমি বলতে পারি আছে HTML বললাম আছে 4.01, এটাকে আমি আরেকটা কপি করলাম, কপি করে বললাম যে HTML5। দেখেন এটাকে জাস্ট আমি সেভ দিই, দেওয়ার পর আমাদের পেজে এখানে একটু রিলোড দিই, তার মানে আমার ওই HTML আর আবার দুইটা আসছে না। তো আমাদের যত ওইগুলো দরকার হলে, এখন আপনার যদি মনে হয় যে HTML 4.0 ভার্সনে আরো প্রকার থাকতে পারে, তার মানে কি এটাকে আরো দুই ভাগে আপনি ভাগ করতে পারেন, তাহলে এর মধ্যে যে আপনি আবার অর্ডার লিস্ট নিতে পারতেন, মানে একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে একটা এটার মধ্যে আরেকটা, মানে আপনার যতগুলো দরকার হবে সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। কারণ এখানে দেখেন যে আপনি কিভাবে লিস্ট বানাবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি, বাট কতগুলো নিবেন, কিভাবে নিবেন, এর মধ্যে ডাটা কি থাকবে সেটা কিন্তু আমি কখনো বলে দিব না। এটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন রিলেটেড প্রজেক্ট করতেছেন, সেই প্রজেক্টে আপনার কোন ধরনের ডাটা দেখাইতে হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই ডাটাগুলো আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এখন ব্যাপারটা দেখেন এখানে 1 2 3 4 আছে না, বাট আমরা বলছিলাম যে এটাকে চেঞ্জ করা যায়, তাই তো, যে আমরা ক্যাপিটাল লেটার দিতে পারি, স্মল লেটার দিতে পারি, রোমান সংখ্যা দিতে পারি। তো দেখেন যে এই যে ও এল অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের জন্য তো আমরা নাম্বারিং গুলো দেখতে পারতেছি, তাই তো। এখন অর্ডার লিস্ট বাদে যদি অন্য কিছু দিতাম তাহলে কিন্তু এই নাম্বারিং গুলো আসতো না। এখন যদি আমি নাম্বারিং গুলা অর্ডার লিস্টের জন্যই পেয়ে থাকি এবং আমি এই নাম্বারিংটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে কোনটাকে ধরে চেঞ্জ করব? যেহেতু আমি ওএল এই এলিমেন্টের জন্য নাম্বারিংটা পাচ্ছি,
সো চেঞ্জ করতে গেলে আমার এই এলিমেন্টটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। আমি এই এলিমেন্টের মধ্যে যে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি যেটা আছে স্টাইল, সরি আসলে স্টাইল হবে না, হবে হচ্ছে টাইপ। ঠিক আছে, টাইপ। টাইপের মধ্যে যদি আমি বলে দিই এ, মানে ক্যাপিটাল লেটার বলে দিলাম এ, তাহলে দেখেন যে এখানে একটু রিলোড দিই, এটাকে সেভ দিই, এখানে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো সবগুলো এ বি সি ডি নিচ্ছে না। এখন বাকিগুলো স্যার এই যে 1 2 আছে, কারণ এই যে এখানে এটাকে আবার অর্ডার লিস্ট না, এখানে যদি আমি টাইপ অ্যাড করে যদি বলে দিতাম এ, তাহলে এগুলো এ হয়ে যেত। বাই ডিফল্ট আপনার 1 2 3 4 থাকবে। আপনি চাইলে স্মল লেটার দিতে পারেন, ক্যাপিটাল লেটার দিতে পারেন, আবার রোমান সংখ্যাও দিতে পারেন। হ্যাঁ, এখানে রোমান দিলে রোমান নিয়ে নেবে। আচ্ছা, নাম্বার তো বাই ডিফল্ট আসবে, সেক্ষেত্রে আমি কিছু দেওয়ার দরকার নেই। ওইগুলো রোমান সংখ্যা বা যদি এবিসিডি চাই তাহলে হচ্ছে যে ওইটা বলে দিতে হবে। এখন যদি আপনি রোমান সংখ্যা দিতে চান, এখানে রোমান সংখ্যা দিয়ে দেন। এখন সমস্যা রোমান সংখ্যা তো নাই, আইডি আসে, আই দিতে হবে, কিছু করার নাই। তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা স্মল লেটার দিই তাহলে যে এখানে এরকম আসবে, যদি ক্যাপিটাল লেটার দেন তাহলে ওগুলো ক্যাপিটাল লেটারে আসবে। হুম, এই যে দেখেন ক্যাপিটাল লেটারে আসছে। এগুলো কি বুঝতে পারছি? এখন দেখেন অর্ডার লিস্ট আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো কিনা, এগুলো কিন্তু লাগবে। মানে আমাদের ধরেন যা 3-4টা ক্লাসের পর থেকে যা করবো সবগুলোতে ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসবে। এখন যদি এগুলো না বুঝতে পারি তাহলে পরে যেহেতু এর সাথে যোগ হবে সিএসএস, তারপরে কিছুদিন পর এর সাথে যোগ হবে জাভাস্ক্রিপ্ট, তারপর কিছুদিন পর এর সাথে আবার যোগ হবে পিএইচপি, এরপরে যোগ হবে মাইস্কুয়েল। তো সেক্ষেত্রে ধরেন আমি শুধু এসটিএমএল বুঝি না, তাহলে এর সাথে যদি এতগুলো জড়াই তাহলে ব্যাপারটা আরেকটু জটিল হবে না? তো এগুলো আগে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝলেই হবে। তারপরে আমরা এখন ইচ্ছা করার মতো একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবো, তাই তো? এর মতো যদি আমাদের আরো অনেকগুলো অর্ডার লিস্ট নেওয়া দরকার হয় আমরা তাও নিতে পারবো। আচ্ছা, যদি এই পর্যন্ত হয় তাহলে আমাদের আরেকটা বাকি ছিল না, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টে তো আমরা জানি যে নাম্বারিং থাকবে, তাই তো? আচ্ছা, যদি আমরা আনঅর্ডার লিস্ট বানাতে চাই তাহলে কি করতে পারি? একেবারে সেম প্রসেস, এখানে যা করছি দেখেন এটাকেই আমি কপি করতে পারি, যা করছি এটাকেই কপি করলাম। শুধু চেঞ্জ হবে, যেখানে ও এল ছিল মানে কি অর্ডার লিস্ট, এখানে শুধু হবে ইউ এল, আনঅর্ডার লিস্ট। যেখানে ও এল ছিল এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এখানে হবে কি ইউ এল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টে অবশ্যই টাইপের মধ্যে এরকম কিছু থাকবে না, আই থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা জানি যে আনঅর্ডার লিস্ট নাম্বারিং কখনোই আসবে না আনঅর্ডার লিস্টে। তো সেই ক্ষেত্রে ধরুন আমি যদি এটাকে রিলোড দিই তাহলে দেখেন নিচে আরেকটা লিস্ট চলে যাচ্ছে না, যেটা ফার্স্টে দেখেন সিম্বল আছে, কোনো নাম্বারিং নাই। এই যে এখানে স্যার নাম্বারিং আছে, কেন আছে? এই যে এখানে আমি অর্ডার লিস্ট দিয়ে রাখছিলাম, তো এটাকে আমি তুলে দিলাম। বুঝতে পারছি? দেখেন একদম সেম, শুধু আগে যেখানে ও এল ছিল এখানে শুধু আমরা লিখছি ইউএল, আগে ছিল অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টের মধ্যে এই যে প্রতিটা এক একটা লাইন থাকবে। আপনাদের এখানে দেখেন যে অনেকগুলো লাইন আছে, যতগুলো লাইন আমরা এখানে অ্যাড করবো ঠিক ততগুলো লাইন এখানে অ্যাড হবে। এই তো এখন এখানে যে আপনি এই সিম্বলগুলোকে চেঞ্জ করতে পারেন। তো ডিফল্ট এখানে 3টা সিম্বল থাকে, একটা হচ্ছে ডিস্ক, আরেকটা থাকে হচ্ছে সার্কেল, আরেকটা থাকে হচ্ছে স্কয়ার। তো এখানে যে যদি আমি এরকম লিখিতে টাইপ, যদি আমি এখানে দিয়ে সার্কেল, তো সেক্ষেত্রে দেখেন যে এখানে এরকম একটা সার্কেল আসবে। যদি এখানে যে বলে দেয় স্কয়ার, দেখেন একটা স্কয়ার বক্স আছে। হ্যাঁ, যদি আমরা এখানে স্কয়ার লিখি তাহলে এখানে স্কয়ার একটা বক্স আসবে, যদি কিছুই না লিখি তাহলে ডিস্ক আসবে, ডিআইএসএ। আর যদি আমরা সার্কেল লিখে দিই তাহলে এখানে সার্কেল আসবে। মানে ডিফল্ট আমরা এই 3টা সিম্বলই দিতে পারবো। আর চাইলে আমরা এখানে আরো একাধিক সিম্বল অ্যাড করতে পারি, সেটা আবার এইচটিএমএল থেকে হবে না, আমরা ওটার জন্য আবার সিএসএস এ দিতে পারি। মানে সিএসএস থেকে আমরা চাইলে এগুলো ছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর সিম্বল আমরা এখানে অ্যাড করতে পারবো। বাট ডিফল্ট আমরা এখানে 3টা সিম্বল অ্যাড করতে পারবো। সার্কেল স্কয়ার কি বলছেন? ডিস্ক, ডিআইএসসি।
আর একটা ছিল হচ্ছে সার্কেল। আচ্ছা কালো ডট এটা ডিফল্ট যেটা ছিল সেটাই। সেটাই ডিফল্ট। দেখেন আমরা জাস্ট এই তিনটা সিম্বল আনতে পারবো, HTML এর ডিফল্ট এই তিনটা সিম্বল আমরা আনতে পারবো। তো এছাড়াও আমরা আরো অনেক সুন্দর সুন্দর সিম্বল আনতে পারবো, সেটার জন্য আবার CSS এর দরকার আছে, শুধু HTML দিয়ে কাজগুলো করা সম্ভব না। বুঝছি এ পর্যন্ত? দেখেন এই পর্যন্ত বুঝতে পারছি কি আমরা? আর বাকি সবার কি অবস্থা? দেখেন এখানে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমার সময় শেষে আমি তাদের এই কাজ মানে কিছু বাদ দিয়ে বা দ্রুত শেষ করে দিলাম। আপনারা যদি বুঝেন ভালো, না বুঝলে প্রশ্ন করবেন। আর আমি চাচ্ছি HTML টা ক্লিয়ার করেন, কারণ HTML ছাড়া কাজ করা যাবে না। প্রথম কয়টা ক্লাস যদি না বুঝেন, লাস্টের ক্লাসগুলো শত চেষ্টা করেও বুঝতে পারবেন না। আর লাস্টের ক্লাসগুলো বুঝতে না পারলে প্রজেক্ট তো করা যাবেই না। আচ্ছা তাহলে দেখেন যে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট পারি। আর একটা ছিল কি ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্টটা আসলে আলাদা, এরকম হবে না, মানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের সাথে ডিসক্রিপশন লিস্ট কখনোই মিলবে না। তো ডিসক্রিপশন লিস্ট নিয়ে কাজ করতে গেলে আমরা এরকম একটা লিখতে পারি হচ্ছে DL, মানে ডিসক্রিপশন লিস্ট। এর মধ্যে যদি বলতে পারি হচ্ছে DT, মানে ডাটা টার্ম, যেটাকে আমরা হেডিং হিসাবে দিলাম। যেরকম ভূমিকা লেখা থাকতো, একটা হেডিং থাকতো না, আমি এখানে ধরুন যে এরকম একটা হেডিং দিলাম। তারপর এটার কি ডিসক্রিপশন থাকতে পারে, যে আমি বলতে পারি হচ্ছে DD, ডাটা ডিসক্রিপশন। এখানে যে আমি এরকম কিছু একটা ডিসক্রিপশন লিখতে পারি। তো এখানে ধরুন যে আমাদের এরকম আরো কিছু লিস্ট থাকতে পারে। হ্যাঁ, ডিসক্রিপশন লিস্টের জন্য হচ্ছে DL। আর এর মধ্যে কি হবে, অনেকগুলো, যেরকম ধরেন টোটালটা মিলে কি একটা কম্পোজিশন বলতে পারি বা একটা রচনা, তাই না? এর মধ্যে অনেকগুলো প্যারা থাকে না, যেরকম ভূমিকা, মানে ভূমিকা বর্ণনা, তারপরে লাস্টে যে উপসংহার, এরকম কিছু একটা থাকে। আমরা ধরে নিচ্ছি এই টোটালটা মিলে হচ্ছে একটা লিস্ট, যেটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এই ডিসক্রিপশন লিস্টের মধ্যে ধরেন যে আমরা একটা প্যারা দিলাম যেটা হচ্ছে হোম। এই হোমের কি থাকবে, ডিসক্রিপশন থাকবে। তারপর ধরেন যে নিচে আমি আর একটা প্যারা দিলাম হচ্ছে অ্যাবাউট। যেরকম আমরা যদি ধরি যে এটা হচ্ছে ভূমিকা, ভূমিকার নিচে কি থাকবে, ওই ভূমিকাটা বর্ণনা করা থাকবে। তারপর আমরা বলতে পারি যে কি আছে, বর্ণনা আছে, তার নিচে কি থাকবে, ওই বর্ণনাটা ডিটেইলসে থাকবে, তাই তো? লাস্ট এরকম কিছু একটা। ডিটি আর ডিডি তো থাকতে হবে। হ্যাঁ, ডিডিটা হচ্ছে ওই ডাটা টার্ম, যেটাকে আমরা হেডিং হিসাবে দেখাবো। আর ডিডি হচ্ছে ডাটার ডিসক্রিপশন, যেটাকে আমরা ডিসক্রিপশন আকারে দেখাবো। ঠিক আছে, ডিডির মধ্যে আমরা যে টেক্সটগুলো দিব এগুলোকে ডিসক্রিপশন আকারে দেখাবে। আর ডিডির মধ্যে যে ডাটা দিবে এটাকে সে হেডিং আকারে দেখাবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সেভ দিই, আমাদের যে পেজটা এখানে থেকে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমরা ওখানে যে ফরম্যাটে লিখতাম এখানে সেই ফরম্যাটে দেখাচ্ছে না। এই যে আমরা বলছিলাম যে এরকম একটা কিছু থাকবে, তারপরে ডিসক্রিপশন আমরা এখান থেকে শুরু না করে একটু স্পেস রেখে এখান থেকে আমরা শুরু করি। দেখেন সেরকম একটা প্যাটার্ন আমরা কি পাইছি। জাস্ট এরকম একটা প্যাটার্ন বানানোর জন্য আমরা ডিএল নামক যে এলিমেন্ট আছে বা যে ডিসক্রিপশন লিস্ট আছে এটাকে ইউজ করতে পারি, যদি আমরা এরকম প্যাটার্নে কাজ করতে চাই। কারণ আমরা যখনই কোনো একটা কোম্পানির ডিটেলস লিখবো, আমাদের এরকম একটা প্যাটার্ন দরকার হতে পারে। তবে এখানে আমরা যে কাজগুলো করছি দেখেন, এখানে আমাদের অনেকগুলো এলিমেন্ট লেখা দরকার হয়েছে না, ডিএল, তারপরে ডিটি, ডিডি, এগুলো না লিখেও আমরা অন্যান্য এলিমেন্ট লিখে এখানে কাজ করতে পারতাম। যেরকম আমরা H1 নামে কিছু একটা দেখছিলাম, H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, পি এলিমেন্ট বলে আমরা কোনো একটা এলিমেন্ট দেখছিলাম, প্যারাগ্রাফ। তো আমরা চাইলে এই সেম কাজগুলো কিন্তু আমরা ওই H1 থেকে 6 এর মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট আর পি এলিমেন্ট দিয়ে করতে পারতাম, এরকম প্যাটার্ন। তো সেটা আমাদের জন্য ইজি হতো। আর এখানে দেখেন যে অনেকগুলো এলিমেন্ট লেখা দরকার হয়েছে, আমরা চাইলে এভাবেও করতে পারি, আবার ওগুলো দিয়েও করতে পারি। তবে প্রফেশনালি কাজগুলো করতে গেলে আমাদের এগুলো ছাড়া দেখা যাচ্ছে আমরা H1 থেকে শুরু করে H6 অথবা পি এলিমেন্ট এগুলো দিয়েই এই কাজটা করবো। ঠিক আছে, এটা জাস্ট শেখার জন্য যে আসলে ডিএল নামে কিছু একটা আছে, এগুলোতে এরকম জাতীয় কিছু একটা কাজ করা যায়। আর অনেক জায়গায় আমি দেখছি যে তারা বলে হচ্ছে লিস্ট হচ্ছে দুই প্রকার, একটাকে বাদ দিয়ে দেয়। ঠিক আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আসলে এটা দুই প্রকার না, এটা তিন প্রকার। যে একটা আর একটা আছে ডিসক্রিপশন লিস্ট, মানে এটা কাজে লাগে না বলে এটাকে তারা নিজেদের বাদ দিয়ে দেয়।
তো এটা যেহেতু শিখতেছেন আমার মনে হয় এটা জানার দরকার আছে, এর জন্য জাস্ট দেখাই দিলাম। তাহলে দেখেন আমাদের টোটাল লিস্টের ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমাদের লিস্ট নিয়ে কোনো সমস্যা আছে কিনা। লিস্ট আমরা লিস্ট বানাইতে পারবো কিনা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজেরা ট্রাই করতে হবে, তারপরে ভালো কিছু হবে। ভালো কিছু কিন্তু খুব ইজি ভাবে হবে না, প্র্যাকটিসের দরকার আছে। আচ্ছা, যদি আমরা লিস্টটা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের পরে কি ছিল, টেবিল ছিল না, যে আমরা টেবিল নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে আরেকটা পেজ করে নিচ্ছি, কারণ এগুলোকে ডিলিট করে দিলে দেখা যাচ্ছে বাসায় যেয়ে আর এগুলো দেখতে পারবে না। তো আমি যেহেতু কোডগুলো আপনাদের দিয়ে দিবে এই জন্য আমি আরেকটা পেজ করে নিচ্ছি। আমাদের যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারের মধ্যে ধরেন যে আমি আরেকটা পেজ করে নিলাম, পেজের নেম দিলাম হচ্ছে টেবিল ডট এইচটিএমএল, যে এই পেজটাতে আমরা শুধু টেবিল নিয়ে কাজ করব। আর আমাদের আরেকটা ছিল ফর্ম, যদি আমরা সময় পাই ফর্ম নিয়ে অবশ্যই কাজ করবো আজকে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন আমরা টেবিল নামে একটা পেজ করছি, টেবিল ডট এইচটিএমএল। তো এই পেজে আমাদের কি লাগবে, এইচটিএমএল স্ট্রাকচার লাগবে। আমরা স্ট্রাকচারটা নিয়ে নিলাম, এখানে যে বললাম যে টেবিল, হ্যাঁ। আর বডির মতো যে আমরা কি করব, এখানে জাস্ট একটা টেবিল ক্রিয়েট করব, একটা টেবিল। আচ্ছা, এখন টেবিল নিয়ে কাজ করতে গেলে আগে আমাদের জানা দরকার যে আসলে যে আমরা ওয়েবে টেবিল নিয়ে কাজ করব, টেবিল ইউজ করার সুবিধাটা কি, বা টেবিলটা আমরা কেন ইউজ করি, এটা আগে জানা দরকার। তো দেখেন যে যদি আমরা টেবিল নিয়ে কাজ করতে যাই, আমরা ওয়ার্ডের কথায় আসি, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে তো কাজ করছি অনেকে, তাই না? আচ্ছা, ওয়ার্ডে টেবিল আছে না, টেবিলটা আমরা কেন ইউজ করি? একটা বক্সের মধ্যে এন্ট্রি করার জন্য বক্স আকারে। এখন দেখেন আপনাকে যদি বলা হয় যে আপনার কিছু ডাটা আপনি সেভ করে রাখেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা পেজ নিলেন, একটা পেজের উপরে কিছু ডাটা সেভ করলেন, পেজের মিডিলে কিছু ডাটা সেভ করলেন, আবার একদম লাস্টে কিছু ডাটা সেভ করলেন। এখন ডাটাটা আপনার কাছে সেভ আছে, কিন্তু প্রবলেমটা কি হবে, কেউ যদি ওই ডাটাগুলো আপনাকে প্রেজেন্ট করতে বলে আপনি কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন না, ঠিক আছে? আর যদি টেবিলের মধ্যে আমরা ডাটাগুলোকে রাখি তাহলে কি করতে পারবো, এগুলোকে আমরা যে কোনোভাবে প্রেজেন্ট করতে পারবো। যেরকম আপনাকে যদি বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার প্রেজেন্ট করেন আপনি করতে পারবেন, যদি বলা হয় যে ডিসেন্ডিং অর্ডার প্রেজেন্ট করেন তাও করতে পারবেন, আবার যদি বলা হয় যে আপনার এত থেকে এত পর্যন্ত প্রেজেন্ট করেন সেটাও আপনি পারবেন। কিন্তু আপনার যদি একটা পেজে যদি সবগুলো ডাটা এলোমেলোভাবে সেভ থাকে আপনি কি ওইগুলোকে ইচ্ছা মতো প্রেজেন্ট করতে পারবেন? আপনাকে ওইগুলো হয় ডাটাগুলো কপি পেস্ট করে একটা পেজে নিতে হবে, তারপরে আপনাকে পেজগুলো দেখাতে পারবেন। তো আমাদের ওয়েব নিয়ে কাজ করতে গেলেও এখানে আমাদের টেবিলটা দরকার আছে, আসলে টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, টেবিল, ফর্ম, লিস্ট, এইচটিএমএল এই তিনটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবের জন্য। তো দেখেন আমরা যদি টেবিল নিয়ে কাজ করতে চাই আগে আমাদের টেবিলের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, তারপরে টেবিল নিয়ে কাজ করা যাবে। তো আমি বোর্ড ইউজ করতেছি না এর জন্য, কারণ বোর্ড ইউজ করলে তার ভিডিওতে আসবে না, ঠিক আছে? তো এখানে ধরেন যে আমি এরকম কিছু একটা বললাম, যদিও টেবিল এরকম বাঁকা তেরা হবে না, মানে সোজাই হবে, কিন্তু আমি আপাতত সোজা করতে পারলাম না। আচ্ছা ধরেন এটাকে আমরা একটা টেবিল বলতে পারি, তাই তো? আচ্ছা, এটা যদি একটা টেবিল হয়, টেবিলের মধ্যে রো কোনটা কলাম কোনটা জানি তো? পাশেরটা রো আর উপরটা কলাম। এটা হচ্ছে কলাম। কলাম। তাহলে আমাদের এই টেবিলে কলাম আছে কয়টা? তিনটা। আর এটা হচ্ছে রো, তাই না? তাহলে আমাদের রো কয়টা আছে? তিনটা। তার মানে আমরা একটা টেবিল বলতে পারি যে এই টোটালটা মিলে হচ্ছে একটা টেবিল, তাই তো? রো কলাম মিলে হচ্ছে একটা টেবিল, তাই তো? এখন একটা টেবিল বানাইতে গেলে আমার কি লাগবে, অবশ্যই রো লাগবে, অবশ্যই কলাম লাগবে। রো কলাম ছাড়া কি টেবিল বানানো সম্ভব? রো কলাম ছাড়া অবশ্যই রো কলাম সারা টেবিল বানানো সম্ভব না, মানে আগে রো কলাম লাগবে তারপর সব মিলে টেবিল হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি একটা টেবিল বানাইতে চাই তাহলে আমরা এতটুকু শিওর টেবিলের মধ্যে অবশ্যই রো থাকতে হবে, কলাম থাকতে হবে। এখন দেখেন আমি যদি এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, আমার ইচ্ছা মতো আমি একটা বর্ডার দিলাম, দেওয়ার পরে এরকম টান দিলে টেবিল হয়ে যাচ্ছে, তাই তো? মানে আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে যদি আমি ড্র করি, মানে টেবিলটাকে আগাইতে চাই, তাহলে আমি আগে রো বানাইতে পারি অথবা আমি আগে কলাম বানাইতে পারি তো? রো অথবা কলাম যে কোনো একটা আমি আগে বানাইতে পারি। এখন দেখেন আমি যদি আগে কলাম বানাই পরে যে আমি একটা রো দিয়ে দিলাম তাহলে তো আমার একটা টেবিল হয়ে গেল, তাই তো? আবার আমি আগে রো বানাইছি পরে যে যদি একটা কলাম দিয়ে দিই তাহলে টেবিল হয়ে যাবে না, হবে তো? এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা এখানে টেবিলটাকে আঁকতেছি সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যখন আমরা টেবিলটা বানাবো, ওয়েবে বানাবো, আমাদের পেজে দেখাবো, তো তখন তো আমাদের কোড লিখতে হবে, তাই না? না এরকম ওয়েবসাইটে যেরকম আমরা এরকম এঁকে দিতে পারবো, দেওয়া তো যাবে না, মানে কোড লিখতে হবে। এখন প্রবলেম হচ্ছে রো এর জন্য এক ধরনের কোড, কলামের জন্য এক ধরনের কোড। এখন দুইটা কোড তার একসাথে লাগা যাবে না, আমাদের হাত দুইটা, কিন্তু দুইটা দিয়ে তো আমরা যে কোনো একটা কোড আগে লিখতে পারবো, হয় রো এর কোড
অথবা কলামের কোড। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এতটুকু ধরতে পারি যে আগে আমরা কোনটা বানাবো, রো বানাবো না কলাম বানাবো, এটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের জন্য টেবিলটা খুব ইজি ব্যাপার। আর যদি এটাতেই সমস্যা থাকে তাহলে কিন্তু টেবিলের এরকম স্ট্রাকচারের টেবিল আমরা বানাতেই পারবো না। তো নর্মালি ধরেন আমরা যদি এতটুকু জানতে চাই যে একটা টেবিলটা কি রো আর কলামের সমষ্টি, এটা জানলাম। তো আমরা যদি এতটুকু বের করতে পারি যে আমাদের কলামটা রো এর মধ্যে আছে না রোটা কলামের মধ্যে আছে, মানে এখানে দেখেন এটা কি একটা কলাম তাই না, যদি এই দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা কলাম, যদি এই দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা রো। এখন দেখেন তো যে রো এর মধ্যে কলাম আছে না কলামের মধ্যে রো আছে, রো এর মধ্যে কলাম। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমরা এরকম একটা রো নিলাম, হ্যাঁ, রোটাকে যদি আমরা সমান দুইটা ভাগে ভাগ করে দিতে পারি তাহলে কি দুইটা কলাম হয়ে গেল না? তার মানে আমরা এতটুকু কি শিওর যে আমাদের এই রো এর মধ্যে আসলে কলাম আছে না কলামের মধ্যে রো আছে? রো এর মধ্যে কলাম আছে, শিওর তো? মানে বুঝে বললাম যে রো এর মধ্যে কলাম। আচ্ছা, বাকি সবার কি মত? আমি যদি লম্বা থেকে কাটতাম তাহলে কলামের মধ্যে রো, কিন্তু রো এর মধ্যে কাটতাম। এখন দেখেন আমি যদি এরকম বর্ডার নেওয়ার পরে তারপরে এরকম যোগ করে দিই, তাও রো এর মধ্যে কলাম। আচ্ছা, এখানে ব্যাপারটা দেখেন, আপনার টেবিল নিয়ে আপনি যে কোনো ধরনের টেবিল নিয়ে কাজ করেন, আসলে উচিত হচ্ছে আগে আপনাকে কি ক্রিয়েট করতে হয়, রো ক্রিয়েট করতে হয়। এই রোটাকে যদি আমরা এরকম একটা বর্ডার, রো এর মাঝে যদি একটা বর্ডার দিয়ে দিতে পারি তাহলে দেখেন যে আমাদের দুইটা কলাম হয়ে যাবে, তাই না? এই একটা কলাম, এই একটা কলাম, তার মানে আমরা শিওর বলতে পারি যে আমাদের ফার্স্টে বানাইতে হবে রো, রো এর মধ্যে আমাদের কলাম বানাইতে হবে। এখন আমি টেবিল বানাইতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, টেবিলের জন্য কিছু একটা কাজ করতে হবে, তার মধ্যে যে আমাকে আগে রো বানাইতে হবে, তার মধ্যে যে আমাকে কলাম বানাইতে হবে। তো দেখেন যে আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, আমরা এখানে যে বলতে পারি যে যেহেতু টেবিল হবে অবশ্যই টেবিল নামক একটা এলিমেন্ট লাগবে, এরকম কিছু একটা নিলাম। আচ্ছা, এখানে যাই, আমি ব্যাপারটা আরেকটা ইমেজ নেই তাহলে ব্যাপারটা আরেকটু ইজি হবে। এখানে ধরেন আমি এরকম কিছু একটা নিলাম, হ্যাঁ, আমি দুইটা কলাম বানাইতে যাচ্ছি আর তিনটা রো বানাইতে যাচ্ছি, একটা টেবিল। তো আমরা জানি এই টোটালটা মিলে কি একটা টেবিল না, সবগুলো মিলে একটা টেবিল। তো টেবিল বানানোর জন্য আমাদের কি করতে হবে, টেবিল নামক এলিমেন্টটা ইউজ করতে হবে। তো আমরা ধরলাম যে টেবিলটাকে আমরা স্টার্ট করলাম, ইন করলাম টেবিলটা, ঠিক আছে, টেবিল নামে যে এলিমেন্ট আছে ওটাকে স্টার্ট করলাম, ইন করলাম। এখন দেখেন টেবিল এই টোটালটা মিলে হচ্ছে একটা টেবিল, তার মানে আমি টেবিল এলিমেন্ট স্টার্ট এবং ইন করলে কি আমার টেবিল হয়ে যাবে? এর মধ্যে আমার রো বানাইতে হবে, কলাম বানাইতে হবে। তাহলে আমি টেবিলটাকে স্টার্ট করলাম, ইন করলাম। এখন আমি জানি কি এটা কি একটা রো না, এটা হচ্ছে একটা রো। তো এই রোটাকে বানাইতে গেলে এখানে আমার একটা এলিমেন্ট ইউজ করতে হয় যেটা হচ্ছে টি আর, টেবিল রো। এটাকে স্টার্ট করলাম, এটাকে ধরেন যে এরকম ইন করলাম টিআর, ঠিক আছে। তার মানে আমি টিআরটাকে স্টার্ট করলাম, ইন করলাম, এরকম একটা রো ক্রিয়েট হলো, এরকম একটা রো ক্রিয়েট হলো। এখন এই রো এর মধ্যে আমার কি লাগবে, কলাম লাগবে না? তার মানে এই রো এর মধ্যে আমি যাব, দেখেন টিআর স্টার্ট এবং ইন এর মধ্যে যদি আমি কিছু লিখি তার মানে কি আমি ওই রো এর মধ্যেই তো লিখতেছি, টিআর স্টার্ট এবং ইন এটা দিয়ে যদি আমরা রো ক্রিয়েট করে থাকি তার মানে এই টিআর স্টার্ট এবং ইন এর মধ্যে আমি যা লিখবো সেটা আমার রো এর মধ্যে থাকবে না? আচ্ছা, যদি রো এর মধ্যে থাকে তার মানে আমি এখানে যে আরেকটা এলিমেন্ট ইউজ করতে পারি যেটা হচ্ছে টিডি, টেবিল ডাটা। এটাকে স্টার্ট করলাম, এটাকে ধরুন যে ইন করলাম টিডি, ঠিক আছে। তার মানে আমি যদি একটা টিডি স্টার্ট করি এবং ইন করি তাহলে আমার কি হবে, একটা কলাম ক্রিয়েট হবে। যদি হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি এখানে আর একটা টিডি স্টার্ট করি এবং এটাকে ইন করি তাহলে সে কি করবে, দেখেন আর একটা কলাম ক্রিয়েট করবে। তার মানে আমার এই রো এর মধ্যে যে আমি যতগুলো টিডি স্টার্ট করব আর ইন করব ঠিক ততগুলো কলাম ক্রিয়েট হবে। আমার যদি একটা হয় আমি একটা করব, যদি দুটা হয় তাহলে আমি দুটা করব, যদি তিনটা দরকার হয় তাহলে আমি তিনটা করব। টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল ডাটা, যেটাকে আমরা কলাম বলি। হ্যাঁ, দেখেন ব্যাপারটা বুঝতে পারছি কিনা? এখন যদি আপনার তিনটা কলাম ক্রিয়েট করার দরকার হতো তাহলে আপনি কি করতেন, তিনবার টিডিটাকে স্টার্ট করতেন, ইন করতেন। যদি চারটা দরকার হতো তাহলে চারবার স্টার্ট করতাম, ইন করতাম। যদি পাঁচটা হতো তাহলে পাঁচবার করতাম, ঠিক আছে।
তো এই পর্যন্ত যদি আমাদের ঠিক থাকে, মানে আমরা যদি এই পর্যন্ত বুঝতে পারি, তাহলে এই সেম কাজটা আমরা এখানে যে করতে পারি। দেখেন আমরা টেবিলের জন্য টেবিল স্টার্ট এবং এন্ড করছি, তারপরে একটা রো বানানোর জন্য আমরা কি করবো, টিআরটাকে স্টার্ট করলাম এবং এন্ড করলাম। এই রো এর মধ্যে যে আমাদের কি লাগবে, টিডি লাগবে, মানে কলাম বানাইতে হবে। তাহলে এর মধ্যে যে আমি এরকম বলতে পারি যে টিডি স্টার্ট এবং এন্ড। তাই এখানে ধরেন যে আমি দুইটা টিডি স্টার্ট করলাম, এন্ড করলাম। এখন এই কলামের মধ্যে আমরা এরকম একটা কিছু টেক্সট সেভ করতে পারি না, একটা টেক্সট থাকতে পারে। তো এরকম ধরেন যে আমি কিছু টেক্সট এরকম আমার কলামের মধ্যে অটোমেটিক দেখাই দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, যেহেতু কলামের মধ্যে দেখাবো, তো কলাম কোনটা, টিডি স্টার্ট এবং এন্ড না। তাহলে এই টিডি স্টার্ট এবং এন্ড এর মধ্যে আমি যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটাই আমার ওই কলামের মধ্যে শো করবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এখানে দেখেন যে আমার টোটালটা মিল হচ্ছে একটা টেবিল। টেবিলের মধ্যে কি হবে, একটা রো হবে, যে রো এর মধ্যে কয়টা কলাম থাকবে, দুইটা কলাম থাকবে। দুইটা কলামের মধ্যে আমাদের কিছু ডাটাও থাকবে, ঠিক আছে। এখন এটা দেখেন তো আমাদের কয়টা রো হয়েছে, একটা রো হয়েছে না। তাহলে আমার রো লাগবে, চিত্র অনুযায়ী আমার রো লাগবে কয়টা, তিনটা। এবং তিনটা রো এর মধ্যে দেখেন দুইটা করে কলাম আছে না। তার মানে আমি যদি একটা বুঝে লিখতে পারি, তাহলে বাকি দুটো আমি কপি পেস্ট করে লিখতে পারি, ঠিক আছে। এখন আমার যদি অনেকগুলো রো দরকার হতো, ধরেন যে 10টা রো দরকার হতো, তাহলে আমি এটাকে 10টা কপি পেস্ট করতে পারতাম, যদি আমি একটা লাইন বুঝে থাকি। আচ্ছা, যদি এই পর্যন্ত সেভ দিই, এটাকে আউটপুটে দেখি, এবং তো বুঝতে পারছি তো কোডগুলা। যদি বুঝতে পারি তাহলে এটাকে আমরা সেভ দিই, আমাদের যে পেজ ছিল, এই যে table.html পেজটাকে আমরা রান করি। তো দেখেন যে এরকম কিছু একটা দেখাবে, এটা কি টেবিল হয়েছে আসলে। আমরা রিয়েল লাইফে যেরকম টেবিল ইউজ করি, দেখেন আমাদের রিয়েল লাইফে টেবিল আর এই টেবিল একরকম কিন্তু হয়নি, শুধু ডাটাগুলো দেখেছে। এখন টেবিল হতে গেলে অবশ্যই কি লাগবে, টেবিলের বর্ডার থাকতে হবে। টেবিলের যদি বর্ডার থাকে তাহলে আমাদের মনে হবে যে এটা একটা টেবিল। বাট দেখেন আমরা এখানে বলছি টেবিল হবে, বাট আমরা নিজেরাই কিন্তু বলি নাই যে টেবিলের বর্ডার হবে কি হবে না। যেহেতু আমরা কিছুই বলি নাই, ও ডিফল্ট ধরে নিয়েছে টেবিলের বর্ডার হবে না। যদি আমরা বলে দিতাম যে আমাদের টেবিলের বর্ডার হবে, তাহলে এখানে অটোমেটিক বর্ডার দিয়ে দিত। তো এই যে দেখেন আমরা কি করব, টেবিলের বর্ডার দিব না। তাহলে টেবিল এলিমেন্ট কোনটা, এটা তো এই টোটাল টেবিলটা তো এটা। তো এর মধ্যে যে আমি একটা অ্যাট্রিবিউট লিখতে পারি যেটা হচ্ছে বর্ডার। বর্ডারে যে যদি বলে 1, তার মানে আমরা চারপাশে যে বর্ডার দিব, এই বর্ডারের পুরুত্ব বা ওয়াইডনেস হচ্ছে 1 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে আমরা যদি সেভ দিই, আমাদের যে পেজ ছিল এখানে যদি একটু রিলোড দিই, তাহলে দেখেন এবার বর্ডার নিছে, বর্ডার নিছে। বাট আমরা রিয়েল লাইফে যে ধরনের টেবিল ইউজ করি সেরকম হয় না, বুঝছে। আমাদের টেবিলকে এরকম দেখতে দেখা যায়। এখানে দেখেন বর্ডার কতগুলো আছে, অনেকগুলো না। এতে দেখেন সেল, এতে প্রতিটা ওয়ার্ড যে আছে, এই প্রতিটা ইকে আমরা কি বলি, একটা সেল বলি না। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তার মানে দেখেন আমাদের টেবিলের বর্ডারও আছে, আবার প্রতিটা সেলের বর্ডারও আছে। আবার আরেকটা প্রবলেম আছে, দেখেন এই একটা সেল, এই একটা সেল, এই দুটা সেলের মাঝে স্পেস আছে না, স্পেস আছে। দেখেন এই একটা সেল, এই একটা সেল, এই দুটা সেলের মাঝে স্পেস আছে না। তার মানে আমরা যদি এই দুটা সেলের মাঝের স্পেসটাকে তুলে দিতে পারি, তারপরে দেখা যাচ্ছে এই বর্ডারটাকে যদি রিমুভ করতে পারি, তাহলেই আমরা রিয়েল লাইফে যে ধরনের টেবিল ইউজ করি ওই ধরনের টেবিল বানাতে পারবো। তো আমরা এখানে যে একটা কাজ করতে পারি, এই দুইটা সেলের মাঝে যে স্পেস আছে ওই স্পেসটাকে আমরা তুলে দিতে পারি। তো এখানে যাই, এতে যে টেবিল আছে টেবিলের মধ্যে যে একটা অ্যাট্রিবিউট লিখতে পারি যে সেল স্পেসিং, ঠিক আছে, সেল স্পেসিং। এখন দুইটা সেলের মধ্যে কি আমার স্পেস দরকার আছে, দরকার না। তার মানে আমি 0 করে দিলাম, মানে দুইটা সেলের মাঝে স্পেস হবে হচ্ছে 0 পিক্সেল, তার মানে 0 স্পেস দেখাবেই না। তো এটাকে যদি আমরা সেভ দিই, এখানে যে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো এখন কি আর স্পেস দেখাচ্ছে। বাট বর্ডারটা অনেক মোটা মনে হচ্ছে না বর্ডারটা। স্যার আমি এটাকে জুম করছি, দেখেন কত পার্সেন্ট আছে, 500%। এটাকে ছোট করে 100% যান, দেখেন আপনার বর্ডারটা ঠিকই আছে। এখন টেবিলটা তো অনেক ছোট হয়ে গেছে, ওই যে একটু শেডের মতো আছে, এটাকে বাদ দিতে পারবো তাহলে। কোনটা, দেখেন এখানে বর্ডারের পাশে যে শেডটা আসছে কালো অক্ষরটা, ঠিক আছে, শেডটা কি বাদ দিতে পারবো? আপনি কত পিক্সেল দিবেন, 0 পিক্সেল দিছি, মানে বর্ডার কত পিক্সেল দিবেন, বর্ডার 2 পিক্সেল দিছি। 2 পিক্সেল দিলে তো আপনার এই যে বর্ডার তো 2 পিক্সেল নেবে। আচ্ছা 1 পিক্সেল। টেবিলের বর্ডার আপনি যত দিবেন, যত বাড়াবেন এখানে বর্ডারটা ঠিক ততটা পুরোটা হবে, মানে ওয়াইড বাড়বে। তো টেবিলের বর্ডার তো কোনো 2 পিক্সেল হবে না। আমরা চাইলে এটা থেকে ছোট করে আরো কালার অন্য কিছু দিব, এই কালারও দিব না, কারণ প্রফেশনাল টেবিল বানাইতে গেলে আরো একটু সুন্দর হতে হবে, এরকম হলে হবে না। তো এই স্টেপটা আমরা অতটুকুই করতে পারবো।
এখন দেখেন টেবিলের ওয়াইটাকে আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। ওয়াই এই যে টেবিলটা ছোট আছে না, আমরা এটাকে বড় করতে পারি, চাইলে বড় করতে পারি। তো যদি বড় করতে চান তাহলে এখানে যে ওয়াইড লিখতে পারেন। তো আসলে বড় আমরা না করি, এখানে কিছু ব্যাপার আছে দেখেন। আমাদের যে টেক্সট আছে, টেক্সটটা প্রায় বর্ডের সাথে লেগে গেছে না, টেবিলের মধ্যে আমাদের যে টেক্সট আছে এটা দেখেন প্রায় বর্ডের সাথে লেগে গেছে। এই বর্ডার সাথে দেখেন টেক্সটটা প্রায় লেগে গেছে। তো আমরা কি করতে পারি, এই টেক্সটের চারিপাশে মানে এই বর্ডারের ভিতরে বা টেক্সটের চারিপাশে কিছু স্পেস দিতে পারি, যেটা আমাদের টেবিলটা দেখতে আরেকটু সুন্দর হবে। তো সেক্ষেত্রে ধরো যে আমি এখানে যে বলতে পারি যে সেল প্যাডিং, এখানে যদি বলে হচ্ছে 10, তার মানে আমাদের যে টেক্সট আছে এই টেক্সটের লেফট সাইডে 10 পিক্সেল স্পেস নেবে, এই টেক্সটের টপে 10 পিক্সেল স্পেস নেবে, বটমে 10 পিক্সেল নেবে, রাইটে 10 পিক্সেল নেবে। তো যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখেন তো আমাদের যে টেক্সট ছিল সেই টেক্সটের চারপাশে দেখেন 10 পিক্সেল স্পেস নিছে। এখন ব্যাপারটা দেখেন, আগে থেকে ব্যাপারটা দেখতে সুন্দর হয়েছে না আগেই সুন্দর ছিল? তো মানুষ লাগতে পারে। এখন যেটা আছে আমরা রিয়েল লাইফে দেখেন এই ধরনের টেবিল ইউজ করে থাকি। এটা করার জন্য সেম সেলের সাইজগুলো সেম হবে। এখন আমার সেলের সাইজ কত হবে এটা তো ডিপেন্ড করবে ডাটার উপর। আপনি যে সেলে বা যে কলামে ডাটা একটু বেশি দেবেন সেটা সাইজ বড় হবে না? সেই অনুযায়ী পরেরটা ঠিক সেম থাকবে। কোনটা এখানে দেখেন, হ্যাঁ আমি যদি এটার ওয়াইটাকে যদি আমি ফিক্স করে দিই তাহলে এই কলামের মতো যতগুলো সেল আছে সবগুলো কিন্তু সেম হবে। ওই ঠিক আছে, সেলটা সেম হবে না পাশে। কোনটা না পাশেরটা সেম হবে, কারণ আমি এটাকে বড় করতে পারি, এটাকে ছোট করতে পারি। এখন আমার এর মধ্যে দেখা যাচ্ছে বড় ডাটাগুলো ইনপুট নেওয়ার দরকার আছে, বাট এখানে তো আমার বড় ধরনের ডাটা ইনপুট নেওয়ার দরকার এখানে না হতে উপরেরটা পারে। বড় হলে সবগুলোই একই হ্যাঁ, সাইজ। এখন আপনি যদি এটাকে বড় করে দেন তাহলে এইগুলো পরের দুটা কিন্তু সেম সাইজ হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি আমি এটাকে বড় করে দিই তাহলে অটোমেটিক এইগুলো বড় হয়ে যাবে। তাহলে হ্যাঁ রাখতে পারবেন। তাহলে আপনি এটাকে পার্সেন্টেজ দিয়ে বলে দিতে পারেন, এটা হবে 50%, এটা হবে 50%। কিন্তু সমস্যা তো এখানে দুটা সবসময় কি সবগুলো সেম থাকবে? আমার একটা সেলের মধ্যে আমি অনেক বড় ডাটা রাখতে পারি, আর একটা সেলের মধ্যে দেখা যাচ্ছে আমি ছোট ডাটা রাখতেছি। তার মানে কি দুটা সাইজ এক করলে তো হবে না, একটা বড় একটা ছোট লাগবে। তারপর আমরা দুটো সমান করতে পারি, তাহলে দুটার ওয়াইড সেম দিয়ে দিল। যেরকম এখানে ধরুন যে আমাদের একটা বড় একটা ছোট হয়েছে, তো এটাকে ছোট মানে সেম করবো। তাহলে একদম প্রথম রো কোনটা, এটা না? এটা হচ্ছে প্রথম রো। প্রথম রো এর মধ্যে এটা কি প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম রো এর সেকেন্ড কলাম। তো এটা হচ্ছে আমার প্রথম কলাম। প্রথম কলামের মধ্যে যে আমি বলতে পারি যে ওয়াইড, এখানে ওয়াইড যে বললাম যে ধরেন যে 200 পিক্সেল, এটাকে একটু সেভ দিই, এখানে যে একটু রিলোড দিই, তাহলে দেখেন তো এটা 200 পিক্সেল নিচে না? নিচে তো। প্রথমটার সাথে বাকিগুলো তো সব হ্যাঁ, তো আপনার প্রথমটা আমি তো এটাই বারবার বলতেছি যে আমি যদি প্রথমটা ওয়াইড ফিক্স করে দিই তাহলে বাকিগুলা অটোমেটিক দেবে। এখন দেখেন আমি এই দুটা সেম রাখতে পারতাম না, এটার ওয়াইড তাই এটাও তাই, দুটা কলাম। তাহলে আমি এই কলামের মধ্যে ওই সেম কাজটাই করবো, ওয়াইড এখানে যে বলতে পারি যে কত পিক্সেল দেবো, 200 পিক্সেল। এখানে যে একটু রিলোড দিই, নিচে না সেম হয়েছে। আচ্ছা, টিডির পাশে যে ওয়াইড আছে এরকম কতগুলো অপশনগুলো থাকে, এগুলো কি চেক করার কোনো উপায় আছে? কিসে টিডি দিয়ে উইথটা লিখলেন, টিডি উইথ লিখলেন, ডাব্লিউ লিখলেন যখন তখন উইথটা চলে আসবে। এরকম তো অনেক ফাংশন থাকতে পারে। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এগুলো কতগুলো অ্যাট্রিবিউট, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এইটা দিয়ে কোন ধরনের কাজ করব সেটার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হয়। যেরকম আমার এদের টেক্সটটা দেখুন লেফট সাইডে আছে না, আমি চাইলে এটাকে সেন্টারে রাখতে পারতাম না, আমার টেক্সটটা সেন্টারে থাকবে। আবার এটাকে আমি রাইট সাইডেও নিতে পারতাম। তার মানে টেক্সটটা আসলে কিসের মধ্যে আছে, কলামের মধ্যে আছে না? কলাম বলতে কি বোঝাচ্ছে, টিডি বোঝাচ্ছে। তো তো এই টিডির মধ্যে দিয়ে যদি আমি আর একটা অ্যাট্রিবিউট নিই যে অ্যালাইন, এখানে যে যদি বলি যে সেন্টার, তার মানে ওই টেক্সটটা সেন্টারে থাকবে। যে এখানে যা রিলোড দিই দেখেন টেক্সটটা সেন্টার চলে আসছে না? আমি বলতে চাচ্ছি যে আপনি যে অ্যালাইন দিলেন, হুম। এটা আপনি এখন জানেন অ্যালাইন দিচ্ছেন, বাট আমরা কি এরকম জানতে পারবো? এগুলো আপনাকে কাজ করে করে শিখতে হবে, মুখস্থ না, করার মতো আমি কোনো এটা ব্যাপার না। বলতেছি কারণ কিছু হলো ওই যে কোনো সিস্টেম কমান্ড লিখতে হলে আপনি কোশ্চেন মার্ক দিলে কি কি লিখতে পারবো কনফিগারেশনের পরে এখানে ওরকম অপশন নাই, এখানে আপনাকে কিছু সাজেস্টই করবে না। এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটু যে এডিটরটা ইউজ করছি এটা আপডেটেড, যার জন্য এই লাইব্রেরিতে কিছু এলিমেন্ট সে অ্যাড করে দিছে। আমরা ওই কিছু লেখার সাথে সাথে ওই বাকিগুলোকে সে সাজেস্ট করতেছে। আর আপনি যেটা বললেন সেটা তো টোটাল লাইব্রেরিতে এখানে অ্যাড করে দেয়। একটু কোশ্চেন ছিল, মানে আমি সবগুলাকে যে সেন্টার দেখাবে তাহলে কোথাও এমন কোনো হয়ে আছে? হ্যাঁ, টেবিলে যে সেন্টার বলবেন, টেবিলে যে সেন্টার লিখে টেবিলে যে অ্যালাইন সেন্টার লিখলে আসবে না।
ওটাও সিএসএস এর লিখতে হবে। সিএসএস করতে হবে। এইচটিএমএল ব্যাপারটা হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন, কিন্তু ওই কোড একই কোড আপনাকে বারবার লিখতে হবে বা দেখা গেছে অনেক কোড লিখতে হবে। বাট আপনি এই কাজগুলো করতে চাচ্ছেন না বলে আপনি সিএসএস ইউজ করবেন, যে আপনি এক জায়গায় একটা কোড লিখবেন অটোমেটিক সব জায়গায় কাজ করবে। টেবিলকে সেন্টার নিয়ে গেছে। কোনটা? হ্যাঁ, সেন্টার দিলে তো আপনার টেবিল সেন্টারে যাবে। আমার লেখাগুলো আমি সেন্টারে চাই। আপনার টেক্সট গুলো আপনি সেন্টার নিতে যাচ্ছেন, তাহলে যদি এগুলো নিতেই চান, দেখেন আমি যদিও আপনাদের এখনো সিএসএস দেখে নাই, এখানে মানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখেন, এখানে যে লিখেন যে টেক্সট অ্যালাইন, এখানে যে লিখেন হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। হইলে কাজটা করা যাবে। এটা দেখেন যে এখানে শুধু একটা কমান্ড, সবগুলো টেক্সট সেন্টার। আচ্ছা, এটাই কি ইনলাইন সিএসএস? দেখেন এই পর্যন্ত টেবিল আমরা বানাইতে পারবো কিনা? পারবো, বানানো শেষ। আচ্ছা, যদি বানাইতে পারি তাহলে টেক্সট গুলোকে আর মিডলে নিতে যাচ্ছে না, মানে ব্যাপারটাকে এতটা জড়াইতে যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যালাইনটাকে কি করতে পারি, সেন্টারে রাখতে পারি, তাই তো? মানে টেক্সটটাকে আমরা সেন্টারে নিতে পারি। আচ্ছা, ওয়াইডটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওয়াইড বাদ দিলাম, পরেরটা থেকেও বাদ দিয়ে দিলাম, ওয়াইড আমার দরকার নেই। এখানে দেখেন আমরা যখন টেবিল নিয়ে কাজ করি, তখন আমাদের ব্যাপারটা কি করতে হয়, একদম ফার্স্ট যে রোটা থাকে এটাকে আমি কি রো হিসেবে কাউন্ট করি না টেবিল হেডার হিসেবে কাউন্ট করি? কোনটা? একদম ফার্স্ট যে রো আছে, টেবিলের একদম ফার্স্ট যে রো আছে, এটাকে আমরা কি বলি, রো বলি না এটা টেবিল হেডার হিসেবে কাউন্ট করি? এটা হচ্ছে টেবিলের হেডার, ঠিক আছে? এই যে আমরা যদি এরকম বলতাম যে নেম, আর এখানে যে বললাম যে ধরেন যে রো, এর মানে দাঁড়াচ্ছে যে এই কলামে আমি নেমগুলো লিখবো, এই কলামে আমি কি লিখবো, রোলগুলো লিখবো। তো সেক্ষেত্রে দেখেন আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো, বা অলরেডি আমরা অনেকেই কাজ করছি, তো সেক্ষেত্রে ধরেন একদম টেবিলের ফার্স্ট যে রো থাকে এটাকে কিন্তু আমরা কখনো রো হিসাবে কাউন্ট করি না, এটাকে কাউন্ট করেছে টেবিল হেডার হিসাবে, ঠিক আছে? যদি রো হিসাবে কাউন্ট করি কোনগুলা, এই টেবিল হেডার পর থেকে যেগুলো আছে সেইগুলোকে আমরা রো হিসাবে কাউন্ট করি। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এখন বলি যে এই টেবিলে কয়টা রো আছে, অরিজিনালি আমাদের রো আছে কিন্তু দুইটা। ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে টেবিল হেডার। তো টেবিল হেডার মধ্যে যে টেক্সট থাকে এই টেক্সটটা সবসময় বোল্ড করে দেখানো হয়, এবং টেক্সটটা সবসময় কি থাকে, এই রো এর মিডিল বরাবর থাকে, মানে রো এর মিডিলে থাকে বা এই কলামের মিডিলে থাকে। তো সেক্ষেত্রে দেখেন আমরা যদি এই টেক্সটটাকে বোল্ড করে দেখাতে চাই তাহলে কি করতে পারি, এই টেক্সটের আগে আমরা বি নামক একটা এলিমেন্ট ইউজ করতে পারি। বিটাকে কাজ হচ্ছে টেক্সটটাকে বোল্ড করা। টিভি এর মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, আমি এই টেক্সটটাকে বোল্ড করব, তাহলে টেক্সটটা লেখানো আছে আগে আমাদের সেখানে যেতে হবে, তারপরে বোল্ড করার জন্য যে এলিমেন্টটা ইউজ করা দরকার আমরা সেই এলিমেন্টটাকে ইউজ করতেছি। সেক্ষেত্রে ধরেন যে এখানে যদি আমি বি ট্যাগ দিই তাহলে দেখেন টেক্সটটা বোল্ড করে দেখাচ্ছে না? বি ট্যাগ ইউজ করলে অবশ্যই টেক্সটটাকে বোল্ড করে দেখাবে। শর্ট পদ্ধতি আছে, পুরোটাকে বোল্ড করতে চাইলে? পুরোটাকে বোল্ড করতে চাইলে আমি ওখানে সিএসএস এ বলে দিতে পারি বোল্ড। যদি ব্রেক ট্যাগের মধ্যে বলে দিই টিডিকে, কোথায় ব্রেক ট্যাগের মধ্যে বলে দিলে? ব্রেক ট্যাগ মানে? সরি ভুল বলতেছি, মানে টিডিটা আছে না, টিডি শুরুতে বি দিব, লাস্টে বোল্ড ট্যাগ দিব, হবে না? এখানে দেখেন আমি টেক্সটটাকে বোল্ড করে দিলাম। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে প্রথম যেটা আছে প্রথম রোটাকে আমরা সবসময় বলি কি টেবিল হেডার। আচ্ছা, টেবিল হেডার হওয়ার শর্তই হচ্ছে আপনার এই টেক্সটটা সেন্টারে থাকতে হবে আর টেক্সটটা বোল্ড হতে হবে, ঠিক আছে? তো দেখেন যে আমরা যদি এই টেক্সটটাকে সেন্টারে আনতে চাই তাহলে কি করতে পারি, অ্যালাইন সেন্টার, একটু আগে যেটা লিখলাম। আর বোল্ড করার জন্য কি করতে পারি, বিটা ইউজ করতে পারি। তো আসলে আমরা যদি অন্য এলিমেন্ট ইউজ করতাম তাহলে আমাদের এই যে বি ট্যাগ বা টেক্সট অ্যালাইন সেন্টার এই কোডটা আমাদের লেখারই দরকার হতো না। মানে টেবিলের হেডারটা বানানোর সময় আমরা কখনো টিডি ইউজ করব না, এখানে বলবো হচ্ছে টিএইচ, মানে হচ্ছে টেবিল হেডার, ঠিক আছে? যে সরাসরি টেবিল হেডার ক্রিয়েট করার সময় আমরা কখনো টিডি লিখবো না, লিখবো হচ্ছে টিএইচ। তো এখানে যে বলতে পারি হচ্ছে নেম, আর এখানে যে বলতে পারি হচ্ছে রো। যদি এটাকে সেভ দিয়ে দেখেন সে টেক্সটটাকে মিডিলে নিয়ে নেবে, প্লাস দেখেন যে সে টেক্সটটাকে বোল্ড করে দেবে। তাহলে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টারও লেখার দরকার নাই, আবার এটাকে বোল্ড করারও দরকার নাই। এটা কি বাই ডিফল্ট বানানো আছে? হ্যাঁ, টেবিল হেডার জন্য। টেবিলে।
টেবিল হেডারের জন্য। এখন ব্যাপার হচ্ছে যদি মনে করেন যে স্যার সবগুলো টেবিল হেডার, সবগুলো কি টেবিল হেডার হবে? হবে না, বাট দিলে তো কাজ করবে। দিলে তো কাজ করবে, কিন্তু কত কি তো দেওয়া যায়, কিন্তু আসলে কি ওটা দেওয়া যাবে? না না না। সিনট্যাক্সের বাইরে চলে যাবে বা স্ট্রাকচারের বাইরে যাবে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? তার মানে এখন যদি আমি আপনাকে ওই বি ট্যাগ তারপরে টেক্সট এবং সেন্টার না দেখাইতাম, তাহলে এখন টিএইচটাকে বলতে কিনা আমার আবার গলা ব্যথা হয়ে যেত, মানে বলেই যেতাম বাট বুঝতেন না এই আর কি। তো এতবার ঘুরে এনে লাস্টে রেজিস্টার করে জিনিস শিখেলাম। এ পর্যন্ত বুঝতে পারছি তো? আচ্ছা, তো যখন আমরা একটা টেবিল বানাচ্ছি, টেবিল বানাতে গেলে আমরা বলতে পারি না যে এটা হচ্ছে কি টেবিল হেডার, টেবিল হেডার, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে টেবিল বডি, তাই তো? মানে আমরা একটা টেবিল বানানোর সময় আমরা এই টেবিলটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিতে পারি, যেরকম একটা ওয়েবসাইটকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি না, হেডার সেকশন, ফুটার সেকশন, কন্টেন্ট সেকশন। আমরা চাইলে একটা টেবিলকেও ভাগ করতে পারি। যেরকম ধরেন আমাদের টেবিলে একদম ফার্স্ট যে রো আছে, এটাকে আমরা কি বলি? হেডার, টেবিল হেডার। তারপরে মিডলে যেগুলো আছে এইগুলোকে বলতে পারি আছে টেবিল বডি। একদম লাস্টে যেটা থাকবে সেটাকে আমরা কি বলতে পারি? টেবিল ফুটার। ঠিক আছে? তো আমরা যদি টেবিল বানাতে চাই, দেখেন যে আমি এটাকে একটু কপি পেস্ট করে আরেকটা টেবিল বানাবো। এই যে টেবিলটাকে আমি স্টার্ট করলাম, টেবিলটাকে আমি এন্ড করলাম, মানে এই যে মাঝখানে যে বর্ডার, ওয়ান, সেল, স্পেসিং, সেল, প্যাডিং, এগুলোকে আমি কপি করে আনলাম। এখন দেখেন আমি ফার্স্ট যে রোটা বানাবো সেটা আমার কি হবে? টেবিল হেডার হবে না? তো আমি এটাকে আলাদা একটা ভাগ করে দিব। আমি এরকম বলতে পারি যে টি হেড, মানে এটা হচ্ছে টেবিল হেডার। ঠিক আছে? টেবিল হেডার কি হবে? একটা রো হবে না? এই রো এর মধ্যে যে আমি বলতে পারি হচ্ছে টি এইচ, এখানে যে বললাম যে ধরেন যে নেম, আর এটাকে আমি কপি করে আরেকটা বললাম যে ধরেন যে রোল। ঠিক আছে? তার মানে আমার টেবিল হেডার বানানো শেষ। এই যে পরের গুলো যে কি ছিল, টেবিল বডি ছিল না? তার মানে এই টেবিল হেডার নিচে আমি আবার বলতে পারি যে টি বডি। এর মধ্যে যে আমি বলতে পারি যে হচ্ছে টিআর, এই টিআর এর মধ্যে আমাদের কি ছিল? কলাম ছিল টিডি। এর মধ্যে যে ধরেন যে আমি কিছু একটা ডাটা দিয়ে দিলাম এরকম, আর এখানে যে আমি এরকম একটা রোল নাম্বারও দিয়ে দিলাম। এখন দেখেন টেবিল বডি, এই টেবিল বডির মধ্যে আমার কতগুলো রো থাকবে? আমার যতগুলো স্টুডেন্টের ইনফরমেশন রাখবো ঠিক ততগুলো রো হবে না? তার মানে আমি টেবিল বডির মধ্যে দেখেন যে 3টা রো বানাইলাম। ঠিক আছে? এই টেবিলে কি থাকতে পারে? একটা ফুটার থাকতে পারে না? আমি এখানে যে বলতে পারি টি, এই যে ফুট, এর মধ্যে যে আমরা কি করতে পারি? এটাকে এই ধরনের কপি করে আমি এটাকে ফুটার বানিয়ে দিতে পারি। তার মানে একটা টেবিলকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে টেবিল হেডার, আর একটা হচ্ছে টেবিল বডি, আর একটা হচ্ছে টেবিল ফুটার। এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন যে এটা হচ্ছে আমাদের পরের টেবিল। আউটপুটে আমরা সেম জিনিসই দেখতেছি, তাই না? আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু আমাদের স্ট্রাকচারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। মানে 3টা অংশ ভাগ হয়েছে। 3টা অংশে ভাগ এটা হয়ে সুবিধা গেছে। হবে যখন অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো যখন হয় সেক্ষেত্রে মনে হয়। আমরা যখন টপ লেভেল সফটওয়্যার বা ম্যানেজমেন্ট বা বলতে পারি যে টপ লেভেল প্রজেক্ট করবো, তখন টেবিল নিয়ে কাজ করতে গেলে আমাদের এরকম ভাগ করা লাগবে। কারণ আমরা এখন চিন্তা করতেছি টেবিলের 2টা রো, 3টা রো, 4টা কলাম এরকম, কিন্তু যখন এটাকে ডেভেলপ করবো তখন কয়টা রো আসবে, কয়টা কলাম আসবে সেম। এখন যদি আপনার এগুলো ভাগ করা থাকে, তাহলে আপনি খুব ইজি ভাবে বুঝতে পারবেন কোনটা আপনার টেবিলের টেবিল হেডার হবে, কোনটা আপনার টেবিলের বডি হবে, কোনটা আপনার টেবিলের ফুটার হবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা অনলাইন থেকে অনেক সময় এপিআই ইউজ করি না? যে অনলাইনে দেখবেন যে অনেক এপিআই পাওয়া যায় আপনার টেবিলটাকে সুন্দর করার জন্য। তো সেই ক্ষেত্রে ওই এপিআই গুলো যদি আমরা টেবিলের উপর অ্যাপ্লাই করতে চাই, তাহলে টেবিলের স্ট্রাকচারটা এরকম হতে হয়। আমরা আগে যেভাবে দেখছি ওইভাবে আমরা কাজ করতে পারি, কোনো ইরো দেখাবে না, কোনো ঝামেলা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে অনলাইন থেকে এপিআই ইউজ করা যাবে না। মানে অনলাইন থেকে এপিআই ইউজ করতে গেলে আপনার টেবিলের ফর্মেট অবশ্যই এরকম হতে হবে। ডাইনামিক্যালি যে ডাটাগুলো আসে সেই জন্য লাগবে। ডাইনামিক্যালি ডাটাগুলো আনার জন্য আমরা আগে যেভাবে বানাইছি ওইভাবে বানাতে পারি, এরকমও বানাতে পারি। কিন্তু আমার টেবিলটাকে সুন্দর করার জন্য অনলাইনে অনেক এপিআই পাওয়া যায়, মানে একটা পেজ করে দেয় তারা। ঠিক আছে? ওই পেজটাকে আমার এখানে অ্যাপ্লাই করে যদি আমার টেবিলটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমার টেবিলের ফর্মেটটা এরকম লাগবে। আচ্ছা, এপিআই জিনিসটা এখানে কি দাঁড়াচ্ছে? মানে ওরা একটা রেডিমেড একটা রাখছে, ওই ডিজাইনটা এখানে কল করে ওই জাস্ট একটা লিংক দেবে। ঠিক আছে? ওই লিংকটাকে কপি করে দিলে আমার অটোমেটিক আমার টেবিলের ডিজাইন হয়ে তারা যাবে। এটার মধ্যে ডিজাইনটা বসাতে পারবে। তাহলে এই ফরম্যাট ইউজ করা লাগবে। আমাদের আসলে প্র্যাকটিস করা উচিত এইভাবে। ঠিক আছে? আগে ওইভাবে শেখার জন্য ঠিক আছে, বাট আমরা প্রফেশনাল কাজগুলো করতে গেলে আমাদের টেবিলটাকে এইভাবে ইউজ করতে হবে। দেখেন এই পর্যন্ত আমরা পারি কিনা, ইচ্ছা মতো রো বানাইতে পারি কিনা, ইচ্ছা মতো কলাম বানাইতে পারি কিনা, এটা আগে জানা দরকার।
একটা করতে পারলে তাহলে এগুলো কপি পেস্ট করে করা যায়। কপি করে আপনাদের ফার্স্ট একটা পেজ ওপেন করে রেখে গেলাম না, বললাম আমার ওয়েবসাইট এরকম হবে বা এটা আমার ওয়েবসাইট বানাবো, ওটা ব্যাক এন্ডে পিএইচপি যে কাজগুলো আছে ওটা যদি আমি লিখে করতে যেতাম তাহলে ধরুন যে কমপক্ষে 7 দিন, মানে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলে কমপক্ষে 7 দিন আমার লাগবে। তো আমি তো জানি তো একটা প্রজেক্ট করতে গেলে এই জিনিসগুলো লাগবে, ওগুলো তো আমি কপি পেস্ট করেই রাখছি। কপি করতে ধরেন 5 মিনিট লাগছে, ওখানে ওদের সাথে মুভি দেখছি, ইয়ারগিমার সার্টাও দিছি, দেওয়ার সাথে সাথে ধরেন তোর কাজগুলো করছে। তো আমি বললাম যে আমি যদি বাইরের কোনো ডেভেলপারে দিতাম, আমি এখানে বসে তার কাজ করতে 7 দিন ধরে ওই কাজটাকে করতাম। তো আপনি যেগুলো বুঝেন বা পারেন এগুলো কপি পেস্ট করলে সমস্যা নেই, কিন্তু আগে পারতে হবে, বুঝতে হবে, তারপরে বুঝে কপি পেস্ট করলে তার অসুবিধা নেই। হ্যাঁ। আর আমি কপি পেস্ট ওই জন্যই করতে বলি যে যদি আপনি বুঝেন তাহলেই কপি পেস্ট করতে পারবেন, তাছাড়া কপি পেস্ট করা সম্ভব না। আচ্ছা, এই পর্যন্ত কি হয়েছে? বুঝতে পারছি কিনা? যদি এই পর্যন্ত বুঝি তাহলে ব্যাপারটা ইজি ছিল, এবার ব্যাপারটাকে একটু জটিল করি। আরো জটিল বানাবে? হ্যাঁ, হেডার ফুটার আর এটার আগে জটিল বানাতে। ওটা তো দিলাম, এখন ব্যাপারটাকে আরেকটু জটিল করবো। আমরা এর আগে যে টেবিলগুলো বানিয়েছি সেগুলো দেখেন যে এরকম ছিল, মানে আমার প্রতিটা রো এর মধ্যে সেম কলাম ছিল না, সেম কলাম ছিল। এখন আপনাকে যদি বলি যে আপনি আর একটা টেবিল বানাবেন, এরকম কিছু একটা হবে, হ্যাঁ এরকম হবে, ধরলাম এরকম হবে, এরকম একটা টেবিল বানাবো। কলেজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, যদি টেবিল নিয়ে কাজ করতে যায়, যদি আমাদের কাছে ইরেজার থাকতো তাহলে এখান থেকে ঘুষে এই বর্ডারটাকে তুলে দিতাম, তাহলে টেবিল হয়ে যেত। আবার যদি এখানে যাই এটাকে যদি এরকম তুলে দিতে পারি তাহলে তো টেবিল স্টার্ট হয়ে যেত। এখন আমরা একটা ওয়েব পেজে গেলাম, এরকম টেবিল আছে, এখন এই বর্ডারটাকে তুলবো, যতই মনিটর ঘুষে স্ক্রিন তুলে ফেলবো, বাট বর্ডার কি উঠবে? এটাকে আমাদের কোড থেকে বাদ দিতে হবে। তো এখানে আমাদের রো স্প্যান, কল স্প্যান এগুলো নিয়ে কাজ করতে হবে। তো রো স্প্যান, কল স্প্যান এটা নিয়ে কাজ করতে পারবো তখন যদি আমরা ধরতে পারি যে আমাদের রো কতগুলো আছে, কলাম কতগুলো আছে। যদি চিত্র দেখে এটাকে আমরা ধরতে পারি তাহলেই ধরেন যে আমরা রো স্প্যান, কল স্প্যান নিয়ে কাজ করতে পারবো। আর যদি চিত্র দেখে না বুঝতে পারি যে এর মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, তাহলে কিন্তু রো স্প্যান, কল স্প্যান আপনি যতই ইউজ করেন কাজ কিন্তু হবে না। আমরা ফার্স্ট রোতে যাই, দেখেন তো এটা ফার্স্ট রো, তাই না? এটা ফার্স্ট রো না? ফার্স্ট রোতে কলাম কয়টা আছে? কোনো কলম একটাই হবে, পুরোটা একটা হবে। কিছুই নাই, মানে কি টোটালটা মিলে আছে একটা কলাম, তাই তো? তার মানে আমার ফার্স্ট রোতে কলাম আছে একটা। যদি সেকেন্ড রোতে আসি, কলাম কয়টা আছে? একটা, দুইটা। তার মানে আমার সেকেন্ড রোতে কলাম আছে দুইটা। আমি যদি থার্ড রোতে আসি তাহলে কলাম কয়টা আছে? থার্ড রোতে একটা থার্ড রোতে কলাম কয়টা হবে দেখেন? একটা। একটা কি আছে? দেখেন থার্ড রোতে আমার কলাম আছে কিন্তু একটাই, এখানে কিন্তু দুইটা কলাম নাই। এখন আমি যদি এখানে দুইটা কলামের কোড লিখি তাহলে কিন্তু আমার একটা কলাম বাইরে চলে যাবে, মানে টেবিল কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে? আমি তো এটা আচ্ছা, বলতে পারি যে আমার সেকেন্ড রোতে একটা কলাম আছে, কোথায়? সেকেন্ড রোতে হ্যাঁ সেকেন্ড রোতে দুইটা আছে, থার্ড রোতে সেকেন্ড রোতে একটা আছে, থার্ড রোতে দুইটা আছে। না, এটা বলা যাবে না, বলা যাবে না এই জন্যই যে আপনি চাইলে উপরটাকে নিচে আনতে পারবেন, নিচেরটাকে উপরে নিতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন যে আপনি এতটুকু বলতে পারেন যে আপনার সেকেন্ড রোতে দুইটা কলামই আছে, বাট আপনি বলতে পারবেন যে আপনার থার্ড রোতে কলাম আছে একটা, ঠিক আছে? মানে আপনাকে জাস্ট উপর থেকে আসতে হবে। আপনি কখনো যদি এইটাকে টেনে এই পর্যন্ত আনতে চান এটা কিন্তু নেওয়া সম্ভব না, কারণ আমরা জানি যে কোডগুলো উপর থেকে এক্সিকিউট হতে হতে নিচে আসে, নিচ থেকে এক্সিকিউট হতে হতে কিন্তু উপরে যায় না। তো সেক্ষেত্রে ধরেন আমরা এতটুকু বের করতে পারছি, তাহলে আমাদের লাস্ট রোতে কলাম কয়টা আছে? একটা না? একটা। তার মানে আমি যদি এই স্ট্রাকচারটা ভালো করে বুঝি তাহলে আমি কল স্প্যান, রো স্প্যান দিয়ে এটাকে ঠিকঠাক করতে পারবো। আর যদি আমি যে এখানে আমার আছে কি একটা, আমি যদি এখানে দুইটা দিয়ে দিই তাহলে আমি যতই কল স্প্যান, রো স্প্যান লিখি তাহলে কিন্তু ঠিকঠাক আসবে না। জাস্ট
এইগুলো দেখে আগে বুঝতে হবে যে কতগুলো নিচে কলাম থেকে আছে। উপরে উঠে যাবো, উপর থেকে পারবো। হ্যাঁ, উপরেরটাকে আপনি নিচে আনতে পারবেন, বাট নিচেরটাকে কিন্তু কখনো উপরে নিতে পারবেন না। ঠিক আছে, এখন যার জন্য আপনি যখন এই রোটা দেখতেছেন তখন আপনি হয়তো এরকম চিন্তা করতে পারেন যে একটা আছে, এখানেও আছে, এখানে বলতে পারি যে এখানে আছে হচ্ছে দুইটা আর এখানে আছে একটা। এখন এইটা হলে সমস্যা কি হবে, আপনার এই যে এই কলামটাকে আপনি টেনে ধরে কিন্তু উপর পর্যন্ত নিতে পারবেন না, তার মানে আপনার কিন্তু এই উপরে কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, নিচে চলে যাবে। হ্যাঁ, নিচে চলে যাবে, একটা ঝামেলা হবে। আর যদি আপনার এই যে এইটা আছে, এইটাকে যদি আপনি ই করেন তাহলে এটা অটোমেটিক নিচে চলে আসবে, তার মানে আপনি বলতে পারেন যে এই টোটালটা মিলে হচ্ছে একটা। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কাজ করতে চাই, দেখেন এরকম একটা টেবিলে আমরা বানাবো, তাহলে যেটা কঠিন ছিল সেটাই কপি পেস্ট করি, মানে একটু কঠিন আকারে এই কাজগুলো করি। এই যে লাস্টে দেখেন টেবিল হেডার টেবিল ফুটার যেটাকে অ্যাড করছিলাম, আমি সেটাকেই কপি করলাম, এই টেবিলটাকে আমি কপি করলাম, কপি করে নিচে আসি। আচ্ছা, এখানে দেখেন কল স্প্যান রো স্প্যান যেগুলো আছে থাক, তারপর টি হেড যেটা আছে ভালো। তো টি হেডটাকে আমরা এভাবে রেখে দিলাম, মানে টি হেডের মধ্যে আমরা কোনো কাজ করতে যাচ্ছি না, আমরা কাজ করবো এখানে। তো আমাদের প্রথম রোতে কলাম কয়টা ছিল, একটা ছিল না? তাহলে আমি এখানে দেখেন যে এটা যদি আমরা প্রথম রো ধরি, তাহলে প্রথম রোতে কলাম আছে কয়টা, একটা। তারপর দেখেন আমার দ্বিতীয় রোতে কলাম কয়টা ছিল, দুইটা, তাহলে দুইটা। তৃতীয় রোতে কলাম কয়টা ছিল, একটা। একটা। আর চতুর্থ যদি আমরা আরেকটা রো নিই, ফুল একটাই থাকে। এটা তো ছিল একটা। আর ফুটানে আমরা কোনো কাজ করলাম না, ফুটারটা যেরকম ছিল এরকমই রেখে দিয়েছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এটাকে যদি আমি সেভ দিই, তারপর আমাদের পেজ ছিল পেজটাতে যায়, তাহলে দেখেন এই যে এখানে হেডারটাকে আমরা রেখে দিয়েছি, এটা নিয়ে কোনো কাজ করিনি। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম রো, তাই তো? এটা হচ্ছে আমাদের প্রথম রো। তো প্রথম রো এখানে বর্ডারটা থাকার কথা ছিল না, তারপর দেখেন আছে না? আচ্ছা, তারপরে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় রো। দ্বিতীয় রোতে আমাদের এরকম দুইটা ছিল, দুইটাই ঠিক আছে। তৃতীয় রোতে আমাদের ছিল কি, একটা, তার মানে এইটা একটু নিচে আসার কথা ছিল। আচ্ছা, ব্যাপারটাকে একটু ইজি করে, এদের উপরে হেডার আছে তো টি এরটাকে আমি কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। টি ফোরটার যেটা আছে এটাকে আমি কেটে দিলাম, শুধু বডিটা আমি রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর উপরে আমি একটা বিআর দিয়ে দিলাম, যেন আগের টেবিল থেকে আর পরের টেবিল এই দুটোর মধ্যে একটু স্পেস থাকে। ঠিক আছে, এখানে একটু বিআর দিয়ে দিলাম, একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমার এই যে এই টেবিলের উপরে একটু স্পেস নিছে না? আর দেখেন এখানে হেডার আর ফোটারটাকে আমি কেটে দিয়েছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের চিত্র অনুযায়ী, মানে চিত্রটাকে যদি একটু দেখি, তাহলে দেখেন আমাদের টেবিলটাই এখান থেকে এই পর্যন্ত একটা হবে, তাই তো? প্রথম রোতে শুধু একটা। প্রথম রোতে একটা, তো দেখেন আমাদের স্ট্রাকচারও তো একটাই আছে, একটা আছে না? কিন্তু দেখেন তো আমাদের চিত্রে যেরকম আছে, আমাদের এখানে ওয়েব পেজে কিন্তু ওরকম হয় না টেবিল, বুঝছেন? আমাদের এই যে এই বর্ডারটাকে যদি আমরা তুলে দিতে পারি, মানে এই মাঝখানে যদি বর্ডার না থাকে, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের চিত্রে যেরকম ছিল সেরকম হয়েছে, তাই তো? এই বর্ডারটাকে তুলতে হবে না, এই বর্ডার, এই কলামের বর্ডারটা তুলতে পারলে তো আমাদের এরকম চিত্রের মতো হবে, তাই তো? একটা হবে। আচ্ছা, তো এই বর্ডারটাকে তুলতে গেলে এটা কি কলামের বর্ডার না রোয়ের বর্ডার? এটা কলামের বর্ডার। এটা হচ্ছে কলামের বর্ডার, আর নিচে যেটা আছে এটা হচ্ছে রোয়ের বর্ডার। তো যদি আমরা কলামের বর্ডারটাকে তুলতে চাই তাহলে আমাদের কোড লিখতে হবে কল স্প্যান, আর যদি আমরা রোয়ের বর্ডারটাকে তুলতে চাই তাহলে লিখতে হবে হচ্ছে রো স্প্যান। ঠিক আছে, তো এখন দেখেন কলাম বাড়াইতে কলেজ আর রো বাড়াইতে রো স্প্যান। রো স্প্যান। কিন্তু আমার একটা প্যাচ লাগে, যদি ক্লিয়ার করে বলতেন, মানে সাপোজ এটা আছে, আমি এটাকে ডানে নিব, তার মানে এটা কলাম স্প্যান হতেছে কোনটা? এই যে প্রথম বক্সটা একটা আছে, আমি এটাকে ডান পাশে আর একটু বাড়ার পুরোটা সহ নিব, তাহলে এদিকে কল স্প্যান। হ্যাঁ, কল স্প্যান। আর উপরে নিচে হলে রো স্প্যান। রো স্প্যান আচ্ছা, বুঝছি। একদম ইজি ব্যাপার, আপনি এটা মনে রাখবেন। এই বর্ডারটা কি কলামের বর্ডার, তো তো আপনি এইটাকে বড় করতে যাচ্ছেন মানে কি কলামের বর্ডারটাকে মুভ করতে যাচ্ছেন, আর যদি এটাকে মুভ করতে চান তাহলে হবে কল স্প্যান। আর যদি আপনি রো এর বর্ডার, এদের নিচে যেটা আছে বা উপরে যেটা আছে এটা কি রো এর বর্ডার না? যদি আপনি রো এর বর্ডারটাকে মুভ করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে রো স্প্যান। তো সেক্ষেত্রে দেখেন আমরা যে কল স্প্যান ইউজ করব, আমরা এই বর্ডারটা তুলতে যাচ্ছি, তাই না? এটা আসলে কোন রো এর কত নাম্বার কলাম? ফার্স্ট রো এর প্রথম কলাম। হ্যাঁ, ফার্স্ট কলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে যাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, ফার্স্ট কলাম। তাহলে এই ফার্স্ট রো এর ফার্স্ট কলামের মধ্যে যে আমি কি করব, একটা অ্যাট্রিবিউট লিখব যেটা হচ্ছে রো স্প্যান। ঠিক আছে, এখন এখানে বলেন যে আপনি কয়টা কলামের সমান স্পেস দিতে যাচ্ছেন।
আমরা এখানে আসলে কয়টা কলামের সমান স্পেস দিব স্যার? দুইটা কলাম না? এই একটা কলাম, এই একটা কলাম। এখন আমরা যাচ্ছি এই একটা কলামকে আমরা ওই দুইটা কলামের সমান স্পেস দিব। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি যে মানে সরি আমি কল স্প্যান না লিখে লিখছি রো স্প্যান। কল স্প্যানের মধ্যে আমার ভ্যালু কত হবে? 2 হবে। যদি আমি তিনটা কলামের সমান স্পেস দিতাম তাহলে ভ্যালু দিতাম হচ্ছে 3। যদি চারটা কলামের সমান স্পেস দিতাম তাহলে ভ্যালু দিতাম হচ্ছে 4। যদি আমরা দুইটা কলামের সমান স্পেস দিব যার জন্য দেখেন যে আমি ভ্যালু দিচ্ছি হচ্ছে 2। তো এটাকে যদি সেভ দিই, একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমরা যেরকম দেখতে চাইছি এরকম হচ্ছে কিনা। সেটা মাঝখানে আসে। টেক্সট তো মাঝখানে আপনাকে অ্যালাইন করতে হবে। এবং তো এটা কি প্রথমটা হয়েছে। আচ্ছা, যদি এটা হয় তাহলে দেখেন আপনি রো স্প্যান করবেন কোন কলামটাকে। দেখেন দ্বিতীয় কলামটাকে আমরা রো স্প্যান করবো না? দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলাম তো, তাহলে আমার HTML কোডে কোথায় যেতে হবে? দ্বিতীয় রোতে যেতে হবে, দ্বিতীয় কলামে যেতে হবে। তার মধ্যে যে আমরা লিখতে পেরেছি রো স্প্যান। তো দেখেন এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার রো, এটা দ্বিতীয় নাম্বার রো না? দ্বিতীয় নাম্বার রো এর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কলাম। তাহলে এই কলামের মধ্যে যে আমি লিখতে পারি কি রো স্প্যান। এখন কয়টা রো এর সমান স্পেস দিচ্ছি আমরা? দুইটা না? এখানে তো দেখেন যে কিভাবে বুঝলাম দুটো দিচ্ছি। এখান থেকে যদি এই পর্যন্ত আনি, এখান থেকে যদি এই পর্যন্ত আসি তাহলে দেখেন একটা কলাম রো এসছে আর একটা রো, তার মানে আমরা কয়টা রো সমান স্পেস দিচ্ছি? দুইটা রো সমান স্পেস দিচ্ছি। তার মানে যদি দুইটা রো সমান স্পেস দিই তাহলে এখানে ভ্যালু কত হবে? 2 হবে। যদি তিনটা রো সমান স্পেস দিতাম তাহলে ভ্যালু হতো 3। যদি চারটা হতো তাহলে এখানে ভ্যালু হতো 4। দেখেন এটাকে যদি আমরা সেভ দিই, দেওয়ার পর আমাদের যে পেজ ছিল এখানে একটু জায়গায় রিলোড দিই, তাহলে দেখেন তো এবার ঠিক আছে কিনা। আমাদের যে মিডিলের যে ইটা ছিল ওটা তো থাকার কথা ছিল না, তাই না? বুঝছে এই পর্যন্ত? দেখেন হ্যাঁ বুঝছি তো। একদম লাস্টেটা দেখেন, লাস্টেটা আমরা কি করতে চাচ্ছি? ওই ফার্স্টে যা করছি তাই, যে লাস্টে আমাদের কি হবে? এখানে একটা মানে দুটা সমান স্পেস দেব, মানে কল স্প্যান করব। তাহলে ফার্স্টে আমরা যেটা করছি কল স্প্যান, এটাকে কপি করে আমরা লাস্টে দিয়ে দিতে পারি। ঠিক আছে? যদি এই এতটুকু বুঝতে পারি তাহলে আমার মনে হয় আপনাকে যে ধরনের টেবিলে ডিজাইন করতে দেওয়া হোক না কেন আপনি পারবেন, যদি বুঝে থাকেন। আর যদি সার্চ করছে ওইটা দেখে করে তাহলে আর সমস্যা নেই। না, আগেও বুঝতাম, আগে হয়তো কি রো স্পেন কলেজ পেলে ঘেন্নাম লাগবে, আজকে ক্লিয়ার হয়েছে। 10 মিনিট ব্রেক দেন, অনেক কিছু মাথা তাহলে। এখন আমাদের মেইন জিনিসটা বাকি আছে, HTML ফর্ম, ওটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তারপর তো গভর্নমেন্ট। আচ্ছা একটু দেখেন, আমরা এর আগে বলছিলাম যে আমরা কাজ করবো কিনে লিস্ট টেবিল আরেকটা ছিল হচ্ছে ফর্ম, তাই না? আচ্ছা আমরা এখানে আরেকটা পেজ নিলাম, পেজে আমি এরকম লিখলাম হচ্ছে ফর্ম ডট HTML, মানে আমি আলাদা একটা পেজ নিলাম, অবশ্যই HTML স্ট্রাকচার লাগবে, তো আমি এরকম দিলাম হচ্ছে ফর্ম। আচ্ছা তো সেক্ষেত্রে দেখেন ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমাদের ফর্ম নামক একটা এলিমেন্ট লিখতে হয়, ফর্ম নামক এলিমেন্টটা লিখতে হয়। তো ফর্ম এলিমেন্টটা আসলে কি কাজ করা হয় এটা আমাদের আগে জানা দরকার। ফর্ম এলিমেন্ট দিয়ে আমরা কি করতে পারি? নরমালি দেখেন যে আমি যার জন্য ফেসবুকের পেজটা বান করছি, কারণ ফেসবুক অ্যাকাউন্ট প্রায় সবারই আছে, তাই না? আচ্ছা আমাদের অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, অ্যাকাউন্টটা আমরা নিজেরা করছি না অন্যকে করে দিছি? নিজেরাই করছি তো না, তাই ওইরকম পাবলিক আপাতত নাই, অন্যকে করে দিচ্ছে। আমার লাইফে আমি অনেকেরই দেখছি তার অ্যাকাউন্ট তার নিজের করা না, আর একজন করে দিচ্ছে, একজন বলেন। তো এখানে দেখেন আমরা যখন অ্যাকাউন্ট করি তখন ফার্স্ট নেম লাস্ট নেম দিই, তো মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, নিউ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড সেট করে সবকিছু দেওয়ার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি না? আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে ডাটাগুলো আসলে কোথায় যায়? ডাটাগুলোকে আর দেখতে পারি? এখানে আপনি ডাটাগুলো ঠিকঠাক লিখেন, লেখার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন এই ডাটাগুলো কিন্তু আর দেখা যায় না। তো ব্যাপারটা হচ্ছে এই ডাটাগুলো আমরা আবার দেখতে পারি যদি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়। আমরা যদি লগ ইন করি, লগ ইন করার পর আমি এখানে যে ডাটাগুলো দিচ্ছি এই ডাটাগুলো আমরা দেখতে পারি না আমাদের অ্যাকাউন্টে। এখন প্রসেসটা আসলে কি হয়? আমরা যে ডাটাগুলো দিচ্ছি এই ডাটাগুলো কোথায় যায়
তারপর আবার পরে দেখায়, কিভাবে দেখায়, এই জিনিসগুলোকে আমরা কখনো চিন্তা করছি? হ্যাঁ করছি, ডাটাবেজে পাঠায়, ওখান থেকে আবার কল করে দেখায়। ডাটাবেজে কি এমনি যায়? না, পিএইচপি আর কোড লেখা আছে, ওই টেক্সট ভ্যালুগুলো নিয়ে পাঠায়। তাই? আচ্ছা, এখানে দেখেন আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হতে পারে অ্যাপস, অ্যাপস হতে পারে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হতে পারে, মানে সফটওয়্যার যেগুলো আছে ওয়েব হতে পারে। এই তিনটা নিয়ে কাজ করার মেন মানে প্রসেসটা হচ্ছে ডাটা প্রসেস। আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, যদি আপনি ডাটা প্রসেস ভালো বুঝেন তাহলে আপনি তিনটাতেই কাজ করতে পারবেন, কারণ ডাটা প্রসেস আপনার এই তিনটাতেই আছে। তো নর্মালি দেখেন ডাটা প্রসেস বলতে আবার কি বোঝায়, যে আমরা ডাটাগুলো ইউজার কাছ থেকে কিভাবে নিব, এই ডাটাগুলো আমি কিভাবে পাঠাবো, ডাটাগুলোকে আমি কিভাবে রিসিভ করব, তারপরে কিভাবে এটাকে ডাটাবেসে সেভ করব। আবার আরেকটা বিষয় থাকে যে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে এসে আমি কিভাবে আউটপুটে দেখাবো, মানে আমার প্রেজেন্ট করতে হবে না ডাটাগুলোকে, প্রেজেন্টের ব্যাপারটাও আছে। তো যদি এই টোটালে বলা যায় যে ডাটা প্রসেসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের এইগুলো নিয়ে কাজ করা খুব ইজি ব্যাপার। কারণ দেখেন আমি যখন শিখছিলাম প্রোগ্রামিং এর শুধু পিএসপি, আমাদের একটা ধারণা ছিল না সি সি প্লাস প্লাস ছাড়া, মানে পিএসপি তারপরে যদি বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট এগুলো শেখা সম্ভব না, এমন ধারণা ছিল। বাট আমি আপনাদের এতটুকু বলতে পারি আমি যখন প্রোগ্রামিং শিখছি তখন সি সি প্লাস প্লাস আমি যেভাবে করি না। আমাদের কলেজে যখন ছিল তখন বুঝতাম না প্রোগ্রামটা কি হয়, মানে যখন বুঝছি বোঝার সময় দেখি যাওয়া শেষ। যখন আমার মনে হয়েছে প্রোগ্রাম শেখা উচিত তখন আমাদের কোর্সে আসলে যাওয়া শেষ করে ফেলছে, কারণ আমরা বুঝেন যে আমার প্রোগ্রাম কলেজ না ভার্সিটি কথা বলছি, কলেজের কথা বলছি, মানে কলেজ পলিটেকনিক্যাল, ঠিক আছে। ভার্সিটিতে তো আরো পুরো থাকে, সি সিতে যে সাবজেক্ট ছিল আমাদের স্যার একদিন এসে আলোচনা করলো, পরে বাদে আর বই খোলাই না, সেমিস্টার শেষ, সি প্রোগ্রাম সি আমরা কোনো দুই চারটা প্রোগ্রাম যারা বুঝতে না তারা কি বুঝতে দুই চারটা প্রোগ্রাম মুখস্থ করতে শেষ, পাস করে চলে আসে। এখন অবশ্য আছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, এই সেমিস্টার আমাদের আছে। এই সেমিস্টার যে টিচারকে সিলেক্ট করছে এই কোর্সের জন্য আমরা ধরছি সে এসে শুধু গল্পই করবে আর কিছু শেখাবে না, ঠিক আছে। তো আমি আপনাদের এই জন্য বলতেছি যদি আপনি ডাটা প্রসেসটা ভালো করে বুঝেন তাহলে তিনটা দিয়ে কাজ করা যাবে, আর ডাটা প্রসেস না বুঝলে ডেভেলপমেন্ট কাজগুলো কিন্তু করা যাবে না। তো আমরা এই যে এখানে যে ফর্মটা দেখতেছি এটা কি একটা ফর্ম না আপনার কাছ থেকে, মানে আপনাকে যে ফর্মটা দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে, অবশ্যই ফেসবুক কোম্পানির একটা উদ্দেশ্য আছে না, আপনাকে এরকম একটা পেজ দিচ্ছে, পেজের উদ্দেশ্যটা কি আপনার কাছ থেকে ইনপুট নেওয়া, আপনার নেম, এখন আপনার নেম কি সেটা তো ফেসবুক কোম্পানি জানে না, জানে? যদি জানতো তাহলে তারা তো ডাটাবেজে অ্যাড করে দিত। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস তারা জানে না, তো আপনার যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো যেন আপনি ইনপুট দিতে পারেন তার জন্য কিন্তু তারা একটা পেজ দিচ্ছে বা একটা ফর্ম দিচ্ছে যেটাকে আপনি পূরণ করে দিচ্ছেন, তাই তো? আর এখানে আরেকটা ব্যাপার দেখেন, এই যে বক্স নর্মাল দেখেন আমরা একটু আগে দুটো পেজ বানাইছি না, ওই পেজে আমরা কোনো টেক্সট লিখতে পারি? দেখেন আপনি ব্রাউজার থেকে ওই পেজে কিন্তু কোনো টেক্সট লিখতে পারেন না। এখন আমি যদি আপনাকে বলি যে একটা পেজ আছে, পেজটাকে এডিটরের মাধ্যমে ওপেন করে ওখানে যে আপনি নেম লিখে আসেন, তাহলে এই কাজগুলো শুধু তারাই করতে পারবে যারা মোটামুটি প্রোগ্রাম বোঝে বা এসটিএমএল যারা কাজ করতে পারে। আর যারা এসটিএমএল কাজ করতে পারে না তারা কি ওখানে ইনপুট দিতে পারবে? পারবে না। বাট আমি যদি এরকম একটা ফর্ম তাকে দিই যেখানে বক্স আছে, আমি এখানে বলেই দিচ্ছি সে কি কি ধরনের ডাটাগুলো দিবে, তো দেখেন আপনি এইগুলা পরেই তো আপনার ডাটাগুলো এন্ট্রি দিতে পারতেছেন না? আপনার কি এসটিএমএল শেখার দরকার আছে? দরকার নেই। যদি বলা হতো যে ওই সম্পর্কে আইডিয়া না থাকলে ফেসবুক ইউজ করা যাবে না, তাহলে দেখেন কত ইউজার বাদ করে দিত। তো এখানে দেখেন আমরা এই যে টোটাল যে পেজটা দেখতে পারতেছি বলতে পারি যে টোটালটা হচ্ছে একটা ফর্ম, যে এই টোটালটা হচ্ছে একটা ফর্ম। আচ্ছা, এই যে মাঝখানে আমরা যে বক্সগুলো দেখতেছি এই বক্সগুলো আপনাকে কেন দিছে? ইনপুট নেওয়ার জন্য। কারণ আপনাকে যদি আমি একটা বক্স না দিই, আপনি যদি না লিখতে পারেন তাহলে আপনার ওই টেক্সটটা আপনি কোথায় লিখবেন? আর যদি আপনি টেক্সট না লিখতে পারেন তাহলে ওইটা আমি ইনপুট নিতে পারবো? নিতে পারবো। তো এই যে বক্স, এই প্রতিটা বক্সের জন্য তারা আবার একটা ইনপুট নামক এলিমেন্ট ইউজ করে, এই ইনপুট এলিমেন্টের মাধ্যমেই আমরা এরকম একটা বক্স ক্রিয়েট করে দেব, ঠিক আছে? তার মানে যতগুলো বক্স হবে ঠিক ততগুলো ইনপুট এলিমেন্ট হবে। আচ্ছা, তো এখন ব্যাপারটা দাঁড়ালো যে আমি যদি আপনাকে ইনপুট এলিমেন্ট লিখে দিই তাহলে ওয়েবসাইটে বা আপনার ওয়েব পেজে এরকম কিছু বক্স আসবে, তো আপনার কাছ থেকে আপনি এই বক্সের মধ্যে কোনো একটা টেক্সট লিখবেন, তাই তো? লিখার পর আপনি কি করবেন, এতে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন আছে না, এই ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন, তাই তো? ক্লিক করলে এই ডাটাগুলো আমার এখান থেকে সেন্ড করতে হবে না,
এই ফর্ম থেকে যদি আমি ডাটাগুলো সেন্ড না করতে পারি তাহলে আমি ডাটাগুলো কিভাবে সেভ করবো, সেভ করতে পারবো? আপনাকে এই ফর্ম থেকে ডাটাগুলোকে সেন্ড করতে হবে, শুধু সেন্ড করলে হবে না, আপনি ডাটাগুলোকে এমন ভাবে সেন্ড করলেন ওটাকে পরে আর রিসিভ করতে পারবেন না, তাহলে কি সেভ করা যাবে? আমার কাছে ডাটাই নাই, আমি ডাটাগুলো কিভাবে সেভ করবো? সেভ কিন্তু করতে পারবো না। তার মানে আমাদের মেন প্রসেসটা এরকম দাঁড়ালো যে আমরা একটা পেজ দিব, এই পেজে আমি ইউজারকে কিছু একটা লিখতে দিব যেখানে ইউজার নিজে তার মতো করে ডাটাগুলো লিখতে পারবে। তো সে যখন এখানে একটা বাটনও থাকবে, সাবমিট থাকতে পারে অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট কিছু একটা থাকতে পারে, সে এখানে তার নেম অথবা ইমেল অ্যাড্রেস লেখার পর যখন এই সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমি এই পেজ থেকে ডাটাগুলোকে, সেই যে ডাটাগুলো লিখতেছে এই ডাটাগুলোকে সেন্ড করব। এখন দেখেন ডাটাগুলোকে আমি সেন্ড করে দিলাম, কোথায় পাঠালাম আমি জানি না, এটাকে রিসিভ আমি করলাম না, তাহলে কি এটাকে সেভ করা যাবে? ডাটাগুলো তো আমি এখান থেকে পাঠাচ্ছি, কোন এক পেজে আমাকে হয় এটাকে সেভ রাখতে হবে অথবা যাই হোক আমাকে তো ডাটাগুলো থাকতে হবে। তা আমরা ধরলাম যে মিডিলে আমরা একটা পেজ বানালাম, যে আমি কি করব, ইউজার যখন এখানে একটা ডাটা দিবে, দেওয়ার পরে যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন প্রাথমিক অবস্থায় এই ডাটাগুলোকে আমি এই পেজে নিয়ে আসবো। তার মানে আপনি এখান থেকে যে ডাটাগুলো লিখতেছেন সেই ডাটাগুলো এখন আমার এখানে আছে, তাই তো? আচ্ছা, আমি এখানে ডাটাগুলোকে ধরলাম। এখন ব্যাপারটা আছে, পেজে যদি আমি ডাটা রাখি তাহলে এক দুজনের ডাটা রাখতে পারবো, কিন্তু আমার ইউজার যদি 5,000 10,000 20,000 এরকম হয় তাহলে সব ডাটা তার পেজে রাখা যাবে না। তো আমাদের কি লাগবে, একটা ডাটাবেস সার্ভার তো লাগবে যার মধ্যে আমি সব ডাটাগুলোকে সেভ করতে পারবো। তো আমরা যে মাইস্কুলের কথা বলছিলাম মনে আছে, আমি প্রথম ক্লাসে বলছিলাম কি কি শিখবো, এরকম কিছু একটা লিখছিলাম মাইস্কুল, এটা হচ্ছে ডাটাবেস সার্ভার। এর আন্ডারে আমরা কি করতে পারবো, অনেক ডাটা সেভ করতে পারবো। আমরা ধরলাম এই ডাটাবেজে, মানে এই ডাটাবেস সার্ভার আন্ডারে আমাদের একটা ডাটাবেস থাকবে, ডাটাবেস, তার মধ্যে আমাদের একটা টেবিল থাকবে, টেবিলে ধরলাম এরকম ধরেন যে আস্তে আস্তে নেম আর আছে কি ইমেল। তো আমরা ধরলাম এখান থেকে ইউজারের আমরা কি নিব, নেম নিব, আর এখান থেকে হচ্ছে ইউজারের ইমেল নিব। তার মানে এখানে যে ইউজার নেমটা দিবে আর এখানে যে ইমেল দিবে, এটাকে যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন সেন্ড হবে এখানে। তার মানে প্রথমটাতে থাকবে হচ্ছে নেম আর এটাতে থাকবে হচ্ছে ইমেল। আমাকে কি করতে হবে, এই নেমটাকে ধরে সেভ করতে হবে নেম নামক কলামে, আর ইমেলটাকে ধরে সেভ করতে হবে সে ইমেল নামক কলামে। এখন দেখেন আপনি যদি নিজে একটু উল্টাপাল্টা করে ফেলেন তাহলে নেমের কলামে ইমেল চলে যাবে না, ইমেলের কলামে আবার নেম চলে যাবে। এখন যদি আপনি একটা কলামের মধ্যে যদি অন্য ডাটা ইনসার্ট করে দেন তাহলে ভবিষ্যতে আপনি যখন ডিসপ্লে করবেন তখন কি ঠিকঠাক দেখাতে পারবেন? তবে কিন্তু দেখাতে পারবে না। তো আমাদের মেন প্রসেসটা কি দাঁড়াবে, যে আমরা এই এইচটিএমএল ফর্ম থেকে ডাটাটাকে কি করব, সেন্ড করব। তো এই যে এখানে দেখেন এরকম বক্স আনার জন্য আমাদের একটা এলিমেন্ট লাগবে যেটা হচ্ছে ইনপুট। তো এই ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা ডাটাগুলোকে পাঠাইতে পারবো না, শুধু ডাটাগুলোকে ইনপুট নিতে পারবো। বাট আমি যদি এখান থেকে ডাটাগুলোকে না পাঠাইতে পারি তাহলে সেই ডাটাগুলোকে সেভ করা যাবে? আমার ডাটাগুলো অবশ্যই এখান থেকে সেন্ড করতে হবে বা পাঠাইতে হবে। তো এই ডাটাগুলোকে পাঠানোর জন্য আমরা একটা এলিমেন্ট ইউজ করি যেটা হচ্ছে ফর্ম এলিমেন্ট। এই ফর্ম এলিমেন্ট ছাড়া আমি এখান থেকে ডাটা কোনোভাবেই ট্রান্সফার করতে পারবো না, ঠিক আছে? এখন ডাটাটাকে ট্রান্সফার করতে গেলে আরো কিছু ব্যাপার থাকে, সিকিউরিটি ব্যাপার থাকে। এটা আমরা ওয়েবসাইট হ্যাকিং এর জন্য যা শুনছি, মানে 90% ওয়েবসাইট হ্যাক হয় এই ফর্মের মাধ্যমে। মানে যখন ডাটা পাস করতেছেন তখনই আসলে হ্যাক করা হয়, ঠিক আছে? তো আমরা যদি এই জিনিসগুলো একটু ভালো মতো না শিখতে পারি তাহলে আমাদের ওয়েবসাইটে 90% না 99% ঝুঁকি থাকলে হ্যাক হয়, ঠিক আছে? আর 1% থাকলে হ্যাক নাও হইতে পারে। এই ব্যাপারটা যদি হ্যাকার যদি দয়া করে আমাদের ওয়েবসাইটটা বাদ দিয়ে দেয় তাহলে বাদ যাবে, হ্যাক করতে হবে না। আর যদি সে মনে করে হ্যাক করবো তাহলে হ্যাক করতে বেশি সময় লাগবে না। আমরা দেখতে পারলাম প্রথম দিন যে এসকিউএল ইনজেকশন দিয়ে আমরা কিভাবে সার্ভার ডাটাগুলো আনতে পারি, ওই কাজগুলো কিন্তু আমরা করা যাবে। তো এখন যেহেতু আমরা পিএসপি নিয়ে কাজ করতেছি না, পিএসপি তে কি করতে পারবো, এই ডাটাগুলোকে আপনি পাঠাবেন না, এই ডাটাগুলোকে রিসিভ করা থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা পিএসপি তে করতে পারবো। এবং এই ডাটাগুলো সেভ হওয়া পর্যন্ত যা যা করতে হবে সব আমরা কি করবো, পিএসপি তে করবো, ঠিক আছে? আর এখানে ডাটা সেভ করার জন্য কিছু কমান্ড দরকার হবে যেটা হচ্ছে এসকিউএল কমান্ড। তার মানে দেখেন আমরা যদি এই ফর্ম থেকে ডাটাগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের কত কি শিখতে হবে, এসে আমরা শিখতে হবে যেটা আমরা এখন শিখতেছি। এই ফর্মটাকে আরো সুন্দর করতে পারি, সুন্দর করতে গেলে আমার এর সাথে যোগ করতে হবে কি, ঠিক আছে? তারপর দেখেন এই যে এখানে আমার একটা এন্ট্রি দেওয়ার কথা ছিল, আমি দিইনি, না দেওয়ার পরে এটাকে লাল করে একটা রেড কালার দেখা দিচ্ছে না, এরকম মেসেজ দেখাইছে। তার মানে ভ্যালিডেশন করতে গেলে আমার জাভা স্ক্রিপ্ট দরকার হতে পারে অথবা জেকিউ দরকার হতে পারে। এটাকে রেসপন্সিভ করতে গেলে কি লাগবে, বুটস্ট্র্যাপ লাগবে।
আচ্ছা, এরপর যদি আমরা পিএইচপি শিখি, পিএইচপি বেসিক অ্যাডভান্স শেখার পরে এসকিউএল কমন শেখার পর তারপরে এই প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো। এখন দেখুন শুধু এইচটিএমএল যদি আমার ভয় লাগে, এর সাথে এখন সিএসএস অ্যাড হয় নাই, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এগুলো তো বাদ আছেই, পিএইচপিও বাদ আছে, মাইস্কুলও বাদ আছে, তার মানে আমাদের সবই বাদ আছে। আমরা এখন কোন পজিশনে আছি চিন্তা করেন তাহলে। আচ্ছা, HTML এ মানে ওয়েবসাইটে যে জায়গায় থাকে ডাটাবেস কি সবসময় সেই জায়গায় থাকে নাকি অন্য জায়গায় রাখতে পারে? ওই সার্ভারে রাখতে পারি, অন্য সার্ভারে রাখতে পারি। কিন্তু ওই সার্ভারে রাখাটা বেটার না? অবশ্যই। কারণ অন্য জায়গায় যদি রাখি, কষ্ট না, অন্য জায়গায় যদি রাখি তাহলে মাঝখানে ইন্টারসেপ্ট করার অপশন বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু সেম জায়গাটাতে ইন্টারসেপ্ট করার অপশনটা কম পাবে। আপনি যত যাই বলেন ও কানেক্ট হবে নেটের মাধ্যমে, ঠিক আছে, বা আপনাকে আইপি দিয়ে কানেক্ট হতে হবে। কারণ আইপি বাংলাদেশে এই পাশে থাকলেও যায়, ওই পাশে থাকলেও যায়, ঠিক আছে। এখন রিক্সের ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনি যেটা বলতেছেন আপনার সার্ভার, এখন আপনার প্রজেক্ট এখানে আছে, বাট আপনি যে এসকিউএল সার্ভার নিয়ে কাজ করতেছেন এসকিউএল সার্ভার এখানে নাই, বাট আপনার প্রজেক্টের সাথে এসকিউএল সার্ভার একটা লিঙ্ক আছে না, কানেকশন আছে, তো আমি ওই কানেকশনটাকে দৌড়ে আপনার সার্ভার যেখানেই থাকে আমি ডাটাগুলো আনতে পারবো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে যদি বলা হয় আপনি একটা ডোমেন নেন, আপনি 3000 টাকা একটা ডোমেন নিলেন, নেওয়ার পর আপনি এখানে বিল্ড ইন ডাটাবেস সার্ভার পাচ্ছেন। এখন আপনি যদি চান যে আপনি আরেকটা ডোমেন নিয়ে ওখানে আপনার ডাটাবেস সার্ভার রাখবেন, তাহলে আপনার খরচ বেশি হচ্ছে না? অনেকে করে কি যে আমার কোম্পানির একটা স্টোরেজ আছে, আমার ডাটার পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমি কি করতে পারি, আমার স্টোরেজের যে ডাটাবেস সার্ভার আছে ওটাকে আমি এখানে ইউজ করলাম, আর প্রজেক্ট আমার অনলাইনে থাকলো, এটাও করা যেতে পারে। তবে হ্যাকিং করতে গেলে তাকে এক্সট্রা কোনো কষ্ট করতে হবে, সে নর্মাল সাইট যেভাবে হ্যাক করছে ওইভাবেই করতে পারে। এখন আপনি দেখেন যে আপনার যদি হিউজ পরিমাণ ডাটা হয় তাহলে আপনার ডাটাবেসের সাইজ বাড়বে না? এখন ডাটাবেসের সাইজ বাড়লে তো আপনার এদিকে ডোমেইনেরটা আবার স্পেস বাড়াতে হবে, তাই না? এখন আপনার যদি হিউজ পরিমাণ থাকে, আপনার যদি নিজস্ব ডাটাবেস সার্ভার থাকে, তাহলে আপনি কেন এখানে আবার হিউজ পরিমাণ স্পেস নেবেন? আপনার ওয়েবসাইট রানিং এর জন্য যতটুকু স্পেস দরকার অতটুকুই রাখলেন, আর ডাটাবেস আপনার নিজস্ব ডাটাবেস সার্ভার ইউজ করলেন, তাহলে তার সমস্যা নেই। যেটা আমাদের সিএসএল এ করা আছে, বাট আমি সিএসএল এখন নিজস্ব ডাটাবেস সার্ভার ইউজ করি নাই। ওয়েব থেকে ওখান থেকে ইউজ করে ওখানেও করি না, আগে তো করতাম, পরে আমাকে আর সময় দেওয়া হয় নাই, আমি ওই জন্য আর কাজ করি না। আমাকে যদি বলা হয় যে আপনি সারাদিন ক্লাস নেওয়ার পরে রাত 12টা পর্যন্ত বাসায় বসে কাজ করেন, আমি কি করবো? আমার অফিস টাইম শেষ, আমিও শেষ, ঠিক আছে, এরপরে ফোন বন্ধ করে দিবে, আবার কালকে অফিস টাইম যখন আসবে তখন ফোন ওপেন করবো। তো এখন দেখেন সিএসএল আমি এর আগে যতগুলো প্রজেক্ট করছি, আমি এখানে আছি 1.5 বছর বা 2 বছর, 2 বছর মানে 12টা বা 13টা প্রজেক্ট করা আছে সিএসএল। তো সেক্ষেত্রে দেখেন যে 1.5 বছর বা 2 বছর আমার ব্যাচ কমপ্লিট হয়েছে 41 বা 42 নম্বর ব্যাচ হলো, আমার কতগুলো ব্যাচের ক্লাস নেওয়া লাগছে। এদের ক্লাস নেওয়ার পরে যে 12টা 13টা প্রজেক্ট করছি সবগুলো বাসায় বসে বসে। তো এখন যত যাই বলুক এখন তার আমি করবো না, তখন জবের ভয় ছিল, জব চলে গেলে সমস্যা, এখন নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমাদের মেন কাজটা ছিল আমরা এরকম ইনপুট বক্স নিব, মানে এরকম বক্স নেওয়ার জন্য আমাদের একটা এলিমেন্ট ইউজ করতে হবে যেটা হচ্ছে ইনপুট, আর ডাটাগুলোকে ট্রান্সফার করার জন্য আমাদের আরেকটা এলিমেন্ট ইউজ করতে হবে যেটা হচ্ছে ফর্ম। তো এখানে যে আমরা কিছু কাজ করতে পারি, দেখেন অলরেডি আমরা ফর্ম নিছি, তো এর মধ্যে যে আমি একটা ইনপুট ট্যাগ নেব, ইনপুট। তো এখানে দেখেন আমি যদি আপনাকে বলি যে আপনি নেমটা ইনপুট নেব, তো নেমটা কি এক ধরনের টেক্সট না? নেমটা কি এক ধরনের টেক্সট? তো আচ্ছা, যদি টেক্সট হয় তাহলে আমি এখানে বলতে পারি যে টাইপ টেক্সট, মানে আপনি টেক্সট জাতীয় কিছু একটা এই ইনপুট বক্সের মতো লিখতে পারবেন। আর এখানে আমাদের আরো কিছু দরকার আছে, যে নেম অ্যাট্রিবিউট এগুলো কেন, এগুলো আমরা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পেজে যাই, আমাদের পেজ জন্য কোনটা ছিল, এই যে ফর্ম নামে আমরা একটা পেজ নিয়েছিলাম, এটার উপর ডাবল ক্লিক করি। তো ডাবল ক্লিক করলে দেখেন একটা বক্স দেখেছে, এবার একটা বক্স আছে না, যেখানে আমরা কিছু একটা লিখতে পারবো। দেখেন আমি এখানে কিছু একটা টাইপ করতে পারতেছি, এই বক্সের বাইরে কিন্তু আমরা কোনো কিছু টাইপ করতে পারতেছি না, আমরা শুধু এই বক্সের মধ্যেই টাইপ করতে পারতেছি। আচ্ছা, এখন ব্যাপার আছে আমি যদি আপনাকে এরকম একটা বক্স দিই, এই বক্স থেকে আপনি কি বুঝতেছেন যে এর মধ্যে আমি কি লিখবো? নেম লিখবো, ইমেল অ্যাড্রেস লিখবো, না কন্ট্যাক্ট নাম্বার লিখবো? কিছু বোঝা যায়? কি লিখলে লিখিত শুধু দেখেন তো ইনপুট লিখছে, এদের ফর্ম আছে, কারণ ইনপুটের মধ্যে আমি যে টেক্সটগুলো লিখবো সেগুলোকে আমাকে ট্রান্সফার করতে হবে। সো আমি এই ইনপুটটা যা লিখবো সেটা অবশ্যই আমার ফর্ম এলিমেন্টের মধ্যে থাকতে হবে।
নেমটা কি জন্য নেমের মধ্যে লিখলে নেমটা আমরা লিখবো। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আরো অনেক কিছু লাগবে, আজকের ক্লাসে এটা শেষ হবে না, তার জন্য ধরেন যে আমি ডিটেলসটা বলতেছি না। মোটামুটি যে এটা সময় যেহেতু নিশি, একটু না দেখালে নাই, মানে এমনি ছেড়ে দিলে আবার সমস্যা আছে, স্যার ব্রেক নিলে না। আজকে এটা কমপ্লিট হবে না, কারণ ফর্ম নিয়ে কাজ করার জন্য একটা ক্লাসে একদম ফার্স্ট থাকতে হবে, কারণ লাস্ট ক্লাসে এমনি আমাদের থাকে না, আপনাদেরও না আমারও না, ঠিক আছে? তো ফার্স্টের দিকে হলে এই জিনিসগুলো বুঝতে আমি বোঝা যাবে। তো আজকে যেহেতু আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম একটু দেখে, তবে শেষ আজকে অবশ্যই করবো না, করবো না মানে হবেও না, কারণ ফর্মে অনেক কিছু আছে, অনেকেই তো আসে নাই, ওরাই তো কালকে আল্লাহ জানে। ইম্পর্টেন্ট জিনিসগুলা মানে ফর্ম আছে এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি যে ডাইরেক্ট স্টুডেন্ট আসেন 4 জন, তারপর কালকে মানে সামনের ক্লাসে এসে যদি আবার বলেছে এটা একটু রিপিট করেন, তাহলে সমস্যা। আর তারপর আজকে যে ধরেন যে অলরেডি 5:30 বাজে। আচ্ছা এবং থেকে হয়েছে আমরা একটা বক্স আনতে পারছি, তো একটা বক্স যদি আনতে পারে, এখন প্রবলেমটা দেখেন যে টেক্সট এই বক্স দেখে আমরা কি বুঝতেছি, এখানে কি লিখবো, আমার নেম লিখবো, ইমেল অ্যাড্রেস লিখবো, না কন্ট্যাক্ট নাম্বার লিখবো, না পাসওয়ার্ড লিখবো, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাট এই ফর্মের ফার্স্টে যদি লেখা থাকতো ফুল নেম বা নেম, তাহলে ওই টেক্সটটা দেখে আমরা বুঝতে পারতাম যে এখানে নেম লিখতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এতে ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগের ফার্স্টে যদি আমরা এরকম লিখে দিই যে নেম দিতে পারি, এরকম একটা সিম্বল দিয়ে দিলাম। দেখেন আমার ইনপুট ট্যাগ আছে, ইনপুট ট্যাগের জন্য আমি একটা বক্স লিখতে পারতেছি, তাহলে কি করলাম এই বক্সের আগে আমি নেম নামক ওয়ার্ডটা লিখে দিলাম। তো এটাকে যদি লিখে দিই এবং আমাদের যে পেজ ছিল এখানে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমার ইনপুট ট্যাগের আগে নেম অ্যাড হয়েছে না। এবার এটা দেখে আমরা বুঝতে পারি তো যে এখানে আমাদের কিছু একটা লিখতে হবে, কি লিখতে হবে, নেম লিখতে হবে, তাই না? আচ্ছা এখন ব্যাপার আছে ভবিষ্যতে যদি আমাদের বলা হয় যে এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করা, তাহলে কি লাগবে, আমাদের একটা এলিমেন্ট লাগবে না? এখন দেখেন এটার আগে কি আমাদের কোনো এলিমেন্ট আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা এলিমেন্ট নিই, যেটাকে আমি লেভেল নামক একটা এলিমেন্ট পেলাম। লেভেল এর মধ্যে যে আমি বললাম যে হচ্ছে নেম, আর এটা দেখতে সুন্দর হোক এই জন্য আমি একটু এটা দিয়ে নিচে দিয়ে দিলাম। দেখেন তো ব্যাপারটা বুঝতে পারছি না, কারণ লেভেল এলিমেন্টটা ডিফল্ট কোনো কাজ করবে না, বাট আমি যদি ওটাকে ধরে কালারটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে, ঠিক আছে? আর লেভেলের ব্যাপারটা আমরা কি, এই যে দেখেন একটা বোতল, এটা লেভেল কোনটা, এটা না, এটা লেভেল। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যে প্রতিটা ইনপুট ট্যাগ আছে, এই ইনপুট ট্যাগে আমরা একটা লেভেল অ্যাড করতে পারি, যে লেভেলটা কি হবে ওইটাকে দেখেই আমরা বুঝতে পারবো যে ওই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা কোন ধরনের ডাটাটা নিচ্ছি। তাহলে এখন তো এটা লেভেল যদি আমি নেম বলি, তাহলে এটা দেখে আমি বুঝতে পারতেছি না যে এই ইনপুট ট্যাগে আমি কি করতেছি। এখানে দেখেন আমাদের আর একটা কাজ করা দরকার ছিল, আমি যে লেভেলটা নিলাম এই লেভেলটা আসলে কার জন্য, এই ফরে যে আমি বলতে পারি হচ্ছে নেম, হ্যাঁ, যে আমার এই যে নেম নামক কি হবে, এখানে যে আমি একটা আইডি নিব, নিয়ে বলতে পারি হচ্ছে নেম, মানে জাস্ট আমি এখানে বলে দিলাম যে ওই লেভেল নামক আমি যে একটা কিছু নিছি এটা আসলে কোন ইনপুট ট্যাগের জন্য নিছি। তো দেখেন তো এখানে আমার ইনপুট ট্যাগ কোনটা, এটা না, এই ইনপুট ট্যাগের নেম কি আছে, নেম আছে, আর তাহলে এখানে কি আছে, নেম আছে, তার মানে এই লেভেলটা হচ্ছে আসলে এই ইনপুট ট্যাগের জন্য। বুঝি নাই, আরেকবার বলেন। এখানে দেখেন লেভেল, এই জিনিসগুলো আপনার আরো অনেকগুলো হবে, ইনপুট ট্যাগ আরো অনেকগুলো আসবে, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে আমি যদি এইভাবে নরমালি লিখি তাহলে সমস্যা কি হবে, যে কোন লেভেল কোন ইনপুট ট্যাগের জন্য এটা বোঝা যাবে না। যদি আমরা এইভাবে দিই তাহলে কোন লেভেল কোন ইনপুট ট্যাগের জন্য, আপনার লেভেল দুইটা আছে, ইনপুট ট্যাগ দুইটা আছে, আমার আমি যদি বলি এই লেভেলটা এই ইনপুট ট্যাগের জন্য বলতে পারি না, তাই তো? আবার বলতে পারি যে এই লেভেলটা আছে এই ইনপুট ট্যাগের জন্য, তাও বলতে পারি। বাট আমাদের এখানে নরমালি বলে দিতে হবে যে আমি এই লেভেলটা ইউজ করতেছি, এটা আসলে কোন ইনপুট ট্যাগের জন্য। আমরা যদি এখানে যাই, যে যদি বলি যে ফর মতো যে আমরা নেম দিলাম হচ্ছে নেম, হ্যাঁ, তো এখন দেখেন এই ইনপুট ট্যাগের নেম বলে কোনো কিছু আছে, এটা কিন্তু অন্য কিছু অ্যাট্রিবিউট। তো আমি এখানে কি করতে পারি, এই ইনপুট ট্যাগের একটা নেম দিতে পারি, যে নেম, মানে এইটার জন্য এটাতেই ডাটা যাবে, হ্যাঁ। এই বক্সে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেভেলটা কাজ করবে এই ইনপুট ট্যাগের জন্য, ঠিক আছে? আর যদি আমি এখানে যাই, যদি এরকম বলতাম যে ইমেল, তো সেই ক্ষেত্রে দেখেন এটা আসলে কার জন্য হতো, ইমেলের জন্য হতো। তাহলে আমি এখানে যে একটা আইডি দিতাম হচ্ছে এরকম কিছু একটা, যে ইমেল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হতো, যে আমরা এখানে জাস্ট ফিক্সড করে বলে দিতে পারতাম যে এই লেভেলটা হচ্ছে ওই ইনপুট ট্যাগের জন্য, ঠিক আছে? আর আগে যেটা ছিল ওটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারতাম না যে কোন লেভেলটা কোন ইনপুট ট্যাগের জন্য। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এটাকে যদি সেভ দিই, তারপর দেখেন আমি অলরেডি কপি করে দুইটা করে দিয়েছি, তার মানে আমার ছিল
বলেন। পর আর আইডি নেমটা দুটো একরকম হতে হবে তাই না? হ্যাঁ অবশ্যই। নাহলে ওটার জন্য ওই লেভেলটা হবে না। হ্যাঁ, এটা শিখাচ্ছেন হচ্ছে যখন আমরা ডাটা সেন্ড করবো ওই সময় কাজে লাগবে। এটা ডাটা সেন্ড করার জন্য না, আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করি তখন কাজে লাগবে। ডাটা সেন্ডের সময় কাজে লাগবে যে এটা, এই নেমটা কাজে লাগবে। ডলার সাইন মতো ডলার সাইন অমত ওটা পরে আপনার ডাটাগুলো পাঠাইতে গেলে এখানে আরো অনেক প্রসেস আছে। আমরা তো শুধু বলছি ডাটা পাঠাবো, এখন পাঠাইতে গেলে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আমরা আলোচনা করিনি, কারণ আমি জানি যে আজকে সময় হবে না, ওই জন্য ওই জিনিসগুলো আমি স্কিপ করে গেছি। এখানে আপাতত দেখেন যে আমরা জাস্ট এই লেভেলটাকে মানে সিএসএস অ্যাপ্লাই করতে গেলে আমার এই কোন লেভেলটা কোন ইনপুটটার জন্য এটা জানার দরকার হয়, তো যার জন্য আমরা এখানে দিচ্ছি। এখন আইডি বললে কি বুঝি সেটা আমরা কিন্তু জানি না, কারণ আমরা সিএসএস এখন শুরু করি না। যখন সিএসএস নিয়ে কাজ করবো তখন ক্লাস আইডি এই জিনিসগুলো মানে ক্লিয়ার হবে। যদি এগুলো ক্লিয়ার হয় তখন বুঝতে পারবো যে আসলে এখানে আইডি দিয়ে কি করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যদি এটাকে সেভ দিই তারপর আমাদের যে পেজ এখানে যে একটু রিলোড দিই তাহলে এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা নেম আর একটা হচ্ছে ইমেল। আচ্ছা এখন ব্যাপারটা ফেসবুকেটা যদি দেখি ওদের দেখেন যে ফার্স্ট নেমে ওই ইনপুটটাকে মধ্যে লেখা আছে তাই না, আর আমাদেরটা আমরা বাইরে লিখছি, ওদের মতো হয়নি। আমরা ওদের মতো করলে করতে পারি। এই যে ইনপুট ট্যাগের মধ্যে আমরা এই ইনপুট ট্যাগের মধ্যে তো লিখতে পারছি, তাহলে এই ইনপুট ট্যাগের মধ্যে যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের মধ্যে যে আমরা বলতে পারি যে ইন্টার নেম হিয়ার, মানে এর মধ্যে আমরা যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটাই আমার ওই ইনপুট ট্যাগের মধ্যে শো করবে। ঠিক আছে, আর আমি যে ইমেল নামে একটা নিয়েছি এর মধ্যে যে আমি বলতে পারি যে ইন্টার ইমেল হিয়ার, এরকম কিছু একটা লিখে দিলাম। ঠিক আছে, দেখেন একটাতে লিখলাম নেম আর একটাতে লিখলাম হচ্ছে ইমেল। তো এটাকে যদি আমি সেভ দিই, তারপর আমাদের যে পেজ ছিল পেজটাতে যাই একটু রিলোড দিই, তাহলে দেখেন তো আমি ওখানে যে টেক্সটটা লিখছিলাম ইনপুট বক্সের মধ্যে সেই টেক্সটটা দেখাইছে এবং দেখেন ওদের মতোই দেখাইছে। আমরা চাইলে এখন কিছু একটা লিখলে দেখেন ওইটা অটোমেটিক চলে যাবে, যাওয়ার পরে তারপর আমরা যেটা লিখতে দিই সেটা চলে আসবে। ঠিক আছে, ব্যাপারটা কি এই পর্যন্ত বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা যদি বুঝতে পারে তাহলে এই পর্যন্তই বাসায় দেখবেন, আর বাকি যেগুলো আছে আজকে দেখালাম। ভিডিওটা দেন।